নমস্কার। বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 132তম ক্লোজ আপ এপিসোডে আপনারা সবাই স্বাগত। আমরা আবার আমাদের রাজনৈতিক অন্তর্মহলে প্রবেশ করলাম বেঙ্গল এক্সপ্রেস। আজকে আমাদের সঙ্গে যে বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, আর এক রাজনৈতিক বিশ্লেষক অর্থনীতির অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয় ডক্টর মহানন্দা কাঞ্জিলাল, আর একজন বামপন্থী রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেবাশিস মহাপাত্র, এবং আমাদের সঙ্গে অন স্ক্রিন এইমাত্র যোগদান করলেন সুদীপ্তা রায়চৌধুরী, ইনিও রাজনৈতিক বিশ্লেষক। এই রাজনৈতিক বিশ্লেষণের আঙ্গিকে দাঁড়িয়ে আজকে আমরা কতগুলো বিষয়ের উপর আলোচনায় আসব, যে বিষয়গুলো নিয়ে আমরা গতকাল অনুষ্ঠানটা করেছিলাম। একই অনুষ্ঠানের পুনরাবৃত্তি, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বদের আমরা আজকে অন্যভাবে দেখব। আজকে অন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে উপস্থিত অন স্ক্রিন ডক্টর মহানন্দা কাঞ্জিলাল, ডক্টর দেবাশিস মহাপাত্র, অধ্যাপক সুমন ব্যানার্জি এবং সুদীপ্তা রায়চৌধুরীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একইভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে চোখ রেখেছেন আপনাদের ল্যাপটপে অথবা অ্যান্ড্রয়েড ফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগামী 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট আপনারা উপভোগ করবেন আমাদের এই রাজনৈতিক অনুষ্ঠান। কিন্তু আজকে আমাদের রাজনৈতিক অনুষ্ঠানের বিষয়গুলো কি, যেগুলো নিয়ে আমরা আলোচনায় আসবো। গতকাল যারা আমাদের অনুষ্ঠানটি দেখেছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকালের বিষয়গুলি আজকে আমরা আবার আলোচনায় আনবো নতুন ভাবে, নতুন রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে। আজকে আমাদের প্রথম বিষয় নিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে বঙ্গভঙ্গের অশনি সংকেত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় যেটা আমরা আনবো আমাদের আলোচনাতে, যেটা আনার চেষ্টা করব, সেটা হচ্ছে আমলার উপর আইনি হামলা। তৃতীয় যে বিষয়টি আমরা আনবো সেটি হচ্ছে বিচার ব্যবস্থা কি প্রশ্নে, বিশেষ করে যেখানে আমি একজন নিজে আইনজীবী, দীর্ঘদিন ধরে আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছি, সেক্ষেত্রে আমিও কিন্তু এই প্রশ্নটা করছি যে বিচার ব্যবস্থা কি প্রশ্নের মুখোমুখি। এছাড়া অনেক এখন গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে আলোচনা করার সময় এসেছে, কিন্তু সময় অন্তবে আমরা ধীরে ধীরে বিষয়গুলোকে নিয়ে আসবো। যেমন আমরা আসবো অবশ্যই পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে নিয়ে, যে বিষয়টা এখন চলছে বিতর্কে, সেটা নিয়ে আলোচনায় আসবো। আমরা আলোচনায় আসবো এই দেবাঞ্জন দেবকে নিয়ে, যে ভ্যাকসিন কেলেঙ্কারি হয়েছে কসবার ঘটনাকে কেন্দ্র করে, সেটা নিয়েও বিষয় আসবো। কিন্তু আজকে আমাদের এই বিষয়গুলোকে আমরা শিরোনামে আনছি না। আজকে আমরা শুরু করবো আমাদের বিষয় অবশ্যই বঙ্গভঙ্গের অশনি সংকেত। আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কিত আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মহানন্দা কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায়চৌধুরী এবং বামপন্থী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবাশিস মহাপাত্র। বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা দর্শককে এবং শুভানুধ্যায়ীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি সৌমিত্র মুখার্জি। আপনারা সরাসরি লাইভে আজকে দেখছেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে অথবা ল্যাপটপে সেই জলপাইগুড়ির ছোট্ট শহর ভুটানের বর্ডারে, অর্থাৎ ভুটানের সীমানা ঘেরা মালবাজার থেকে। আমরা আশা করব আপনারা অনুষ্ঠানটি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রিপশনের উপর চ্যানেলটির অনেকটাই কিন্তু ভবিষ্যৎ উত্তরণ নির্ভর করছে, এবং বেল আইকনটি প্রেস করবেন আমাদের চ্যানেলের নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। এই রাজনৈতিক অনুষ্ঠানের বিষয়বস্তু সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের নিজস্ব, এর জন্য বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না। আমি অনুষ্ঠান শুরুর আগে আজকে একটু খেলার সংবাদ দিই, কেন দীর্ঘদিন খেলার সংবাদের মধ্যে যাইনি, একটু সংক্ষিপ্তভাবে দিই। আপনারা জানেন যে ইউরো কাপ এবং কোপা আমেরিকা একই সঙ্গে চলছে। ইউরো কাপের গ্রুপ লিগের খেলা শেষ হয়েছে, এবার প্রি কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে। গ্রুপ এ থেকে ইটালি, ওয়েলস এবং সুইজারল্যান্ড কোয়ালিফাই করেছে। গ্রুপ বি থেকে বেলজিয়াম, ডেনমার্ক। গ্রুপ সি থেকে হল্যান্ড, অস্ট্রিয়া এবং ইউক্রেন কোয়ালিফাই করেছে। গ্রুপ ডি থেকে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং চেক রিপাবলিক কোয়ালিফাই করেছে। গ্রুপ ই থেকে সুইডেন এবং স্পেন কোয়ালিফাই করেছে, এবং গ্রুপ এফ থেকে ফ্রান্স, জার্মানি এবং পর্তুগাল কোয়ালিফাই করেছে। প্রি কোয়ার্টার ফাইনালে যে 8টি ম্যাচ আছে, 26 তারিখে আছে, অর্থাৎ আজ 26 তারিখ আজ আছে ডেনমার্ক, ওয়েলস এবং ইটালি এবং অস্ট্রিয়া। 27 তারিখ আগামীকাল আছে হল্যান্ড এবং চেকস্লোভাকিয়া, মানে নেদারল্যান্ড এবং চেকস্লোভাকিয়া এবং বেলজিয়াম ও পর্তুগাল। 28 তারিখ আছে ক্রোয়েশিয়া এবং স্পেন এবং ফ্রান্স এবং সুইজারল্যান্ড, এবং 29 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আছে ইংল্যান্ড এবং জার্মানি। এটা অবশ্যই কিন্তু গ্রুপ অফ ডেথের মতো অসম্ভব ভাবে একটা ভালো কন্টেস্ট হবে ইংল্যান্ড এবং জার্মানি। আমার মনে হয় 8টা যে প্রি কোয়ার্টার ফাইনাল হচ্ছে, তার মধ্যে এই প্রি কোয়ার্টার ফাইনালের দিকে কিন্তু বিশ্বের ফুটবল জগৎ তাকিয়ে থাকবে। ইংল্যান্ড এবং জার্মানি এবং সুইডেন এবং ইউক্রেন
সময় আপনারা দেখে নেবেন, বিভিন্ন সংবাদপত্রে নিয়মিতভাবে সময় দিচ্ছে, তবে ভারতীয় সময়ের মাঝরাতেই সচরাচর আমরা দেখতে পাচ্ছি যে ইউরো কাপের খেলাগুলো দেখানো হয়। এবং কোপে আমেরিকার ক্ষেত্রে যেহেতু 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টার ডিফারেন্স থাকে আমাদের সঙ্গে আমেরিকার দেশগুলোর, একটা খেলা মাঝরাত্রিরে শুরু হলো, কিন্তু আরেকটা খেলা আপনারা ভোর 5:30 থেকে দেখতে পাচ্ছেন। আগামীকাল আমি অবশ্যই কোপে আমেরিকার খবর দেবো, কিন্তু আজকে আমরা ইউরো কাপের এই খবর দিলাম। এরপরে যেমন যেমন প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে তেমন তেমন আপনাদের আমরা ফলাফল জানাতে পারবো। আমরা এবার চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠান, রাজনীতি রন্ধনমনে বেঙ্গল এক্সপ্রেসে প্রথম শীর্ষক বঙ্গভঙ্গের রচনী সংকেত। বঙ্গভঙ্গের রচনী সংকেত সত্যি কি আবার বঙ্গভঙ্গ হতে চলেছে? আমরা যদি একটু সেই 1905 সালের লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ঘোষণা করি, আমরা যদি চিন্তা করি সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন, রাখি বন্ধন উৎসব করেছিলেন হিন্দু এবং মুসলমানের সম্প্রীতির জন্য, এবং এই বঙ্গভঙ্গের যে প্রস্তাব করেছিলেন সেইটা কিন্তু ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন লর্ড কার্জন। কিন্তু ভারতের এই ব্রিটিশ রাজধানী যেটা কলকাতায় ছিল, এই কলকাতা থেকে কিন্তু দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেল রাজধানী। অর্থাৎ বঙ্গভঙ্গ রদ হলো 1905 সালে, লর্ড কার্জন ব্যর্থ হলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত ছল চাতুরির করে তিনি কলকাতা থেকে রাজধানী ভারতের, ব্রিটিশ ভারতের রাজধানী সরিয়ে নিয়ে গেলেন দিল্লিতে। বঙ্গভঙ্গের ক্ষেত্রে তখনই কিন্তু একটা অশনি সংকেত দেখা দিয়েছিল। এরপর যদি আমরা দেখি বীর সাভারকর, তিনি হিন্দু মহাসভার অন্যতম নেতা ছিলেন, তিনিও হিন্দু এবং মুসলমানের দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করতেন। এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে তিনিও কিন্তু ভারত তথা বঙ্গভঙ্গ এবং পাঞ্জাবের ভাগের পক্ষে ছিলেন। এছাড়া আমি দেখবো 1940 সালে মুসলিম লীগের সেই লাহোর অধিবেশনে জিন্না কিন্তু সরাসরি সেখানে পাকিস্তানের দাবি তুলেছিলেন। অর্থাৎ শুধুমাত্র বঙ্গভঙ্গ নয়, অখণ্ড ভারতকে ভঙ্গ করার প্রচেষ্টা অনেক দিন থেকে শুরু হয়েছিল। অখণ্ড ভারতকে ভঙ্গ করতে গিয়ে অবশ্যই অবিভক্ত বাংলা এবং পাঞ্জাবকে দুটুকরো করতে হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই বঙ্গভঙ্গের আবার একটা অশনি সংকেত আমাদের সামনে চলে এসেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা বলেছিলেন ভারত ভাগ যদি না হয় বাংলা ভাগ করতে হবে, কেন হিন্দু মুসলমান একসঙ্গে থাকবে না। তাই কি দীর্ঘদিন ধরে স্বাধীনতা ভারতে হিন্দু মুসলমানের সম্প্রীতি আছে, শুধু হিন্দু মুসলমান কেন, বিভিন্ন ধর্মের আমরা একই সূত্রে মাঝে আছি। সহস্রটি প্রাণ যদি আমরা যে কাজী নজরুল ইসলামের সেইটাকে আমরা সামনে আনি, তাহলে সেক্ষেত্রে আমাদের একসঙ্গে থাকতে অসুবিধে কি? কেন আবার বঙ্গভঙ্গের রচনী সংকেত? উত্তরবঙ্গ থেকে কেন একটা কেন্দ্রশাসিত অঞ্চলের পরিকল্পনা করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে? অবশ্যই এটা বলবো না আমি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা তিনি ব্যক্তিগত উদ্যোগে এই প্রস্তাবটা দিয়েছেন, এবং হয়তো এটা আবার রাজনৈতিক ভাবে তিনি পারদ চড়িয়ে দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে আবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান তিনি আরেকটি নতুন প্রস্তাব দিয়েছেন যে জঙ্গলমহলকে আবার সম্পূর্ণরূপে একটা স্বশাসিত একটা রাজ্য করা হোক, একটা পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। কেন এই বঙ্গভঙ্গের প্রচেষ্টা? উত্তরবঙ্গ যদি পশ্চিমবঙ্গের সঙ্গে একই সঙ্গে থেকে সামগ্রিকভাবে একটা উন্নতি হয়, তাতে তো পশ্চিমবঙ্গবাসীরই গৌরব হওয়ার কথা। একই প্রচেষ্টা আমরা দেখেছিলাম বিগত দিনে কামতাপুরী আন্দোলন, একইভাবে দেখেছিলাম গ্রেটার কোচবিহারের আন্দোলন, একইভাবে দেখেছিলাম গোর্খাল্যান্ডের আন্দোলন। কেউ তো একই ইস্যু, একই মুদ্রা, বঙ্গ থেকে অর্থাৎ বাংলা থেকে এই অংশগুলোকে বিভক্ত করতে হবে। বঙ্গভঙ্গের এই চক্রান্ত, বঙ্গভঙ্গের এই পরিকল্পনা, বঙ্গভঙ্গের এই প্রয়াস 1905 সালে লর্ড কার্জন থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত সেই এস ওয়াজেদ আলীর কথাটা মনে পড়ছে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। অর্থাৎ বঙ্গভঙ্গের একটা প্রয়াস সবসময় কিন্তু জারি আছে। কেন এই প্রয়াস? এটা কি চক্রান্ত? সরাসরি আসবো আমাদের বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে। প্রথমে আসবো অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে। 4 মিনিট সময় নির্ধারিত করলাম। আপনি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আমরা জানি সমস্ত বক্তব্য প্রকাশ করা যায় না, তবু আপনার মূল্যবান বক্তব্য প্রকাশের জন্য অনুরোধ করছি। বঙ্গভঙ্গের অশনি সংকেত, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গের অশনি সংকেত কিনা জানি না, মানে আমার খুব খারাপ লাগছে এই কারণে যে এমন এমন কতগুলো দাবি এমন একটা অশিক্ষিত মহল থেকে তুলে ধরা হয়েছে যাদের মানে ন্যূনতম শিক্ষা চেতনার অভাব রয়েছে। তারা জানে না আদৌ যে ভারতবর্ষের একটা রাজ্যকে দ্বিখণ্ডিত করতে গেলে বা ত্রিখণ্ডিত করতে গেলে কি কি নিয়ম কানুন মানা দরকার, এবং সেই রাজ্যের সম্মতি, সেই রাজ্যের বিধানসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা ইত্যাদি নানা প্রশ্ন জড়িত রয়েছে। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে যারা আজকে এই দাবি করেছেন, এই দাবির পরিপ্রেক্ষিত কিন্তু মূলত 2021-এর বিধানসভা নির্বাচন। 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে বিজেপি নামক যে ফানুসটা তৈরি হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, তারা হঠাৎ করে বাংলা দখল করার জন্য প্রায় মানে
গোটা পরিবার পরিজন নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার তারা এসেছিলেন এবং প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন যে বাংলা এবারে বিজেপি দখল করছে, এবং তারপরে তার অন্তিম পরিণতি আমরা দেখেছি যে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং তারা এই মুহূর্তে বিজেপির মধ্যে যে অন্তর্দলীয় কোন্দল চলছে, আগামী দিনে আমি জানি না আদৌ বিজেপি কতজন বিধানসভার সদস্য বিজেপিতে থাকবেন বা বিজেপি করার যে মানসিকতা, সেই মানসিকতা কতজন মানুষের থাকবে, কতজন সমর্থন করতে পারবেন আমি জানি না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে জন বার্লা এবং সৌমিত্র খানের এই বক্তব্যের আদৌ কোনো বাস্তবিক কোনো পরিস্থিতি আছে কিনা, এগুলো আমাদের প্রথম বিবেচনা করার দরকার। দেখুন, এরা তো হাওয়ায় ভাসিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে রাজনৈতিক নির্বাচনের মধ্যে, যে নির্বাচনের ক্ষেত্রে যে ব্যর্থতা, সার্বিক ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকে চোখ সরিয়ে নেওয়ার জন্য তারা এই ধরনের একটা প্রস্তাব তারা করেছে এবং খুব স্বাভাবিকভাবে এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এগুলোর বাস্তব কোনো পরিপ্রেক্ষিত নেই। ভারতবর্ষের লাস্ট যে 3টে রাজ্যে ভাগ হয়েছে, সেই 3টে রাজ্যের ভাগের প্রেক্ষাপট, লাস্ট যে রাজ্যটা ভাগ হয়েছে আপনারা জানেন, অন্ধ্রপ্রদেশ ভাগ হয়েছে, তারপর তেলেঙ্গানা তৈরি হয়েছিল, যে তার আগে বিজেপি আমলে আমরা দেখেছিলাম যে 3টে ছোট ছোট রাজ্য তৈরি হয়েছিল, কিন্তু সেগুলোর ইতিহাসটা আমাদের জানা দরকার। সেখানে কিন্তু ওই ছোট রাজ্যের একটা ঐতিহাসিক দাবি দীর্ঘদিন ধরে ছিল। পশ্চিম বাংলার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে আমরা যে কটা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী দাবি ছিল, সেগুলো কিন্তু সাধারণ মানুষের সমর্থন পায়নি। আমরা 2014 আপনি ফিরে যান, যে যখন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী, তিনি এক কথা বলেছিলেন পাহাড়ে দাঁড়িয়ে, আর বিজেপির রাজ্য নেতৃত্ব অন্য কথা বলেছিল সমতলে দাঁড়িয়ে। অর্থাৎ গোটা পরিস্থিতিটাকে গুলিয়ে দেওয়ার জন্য এবং মানে একটা ইস্যুকে চেঞ্জ করার জন্য, যে পরাজয়, সেই পরাজয়ের যে সামগ্রিক যে ইস্যু, সেই ইস্যু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বঙ্গভঙ্গের কথা তারা বলেছেন, কিন্তু তারা জানেন না যে এই বঙ্গভঙ্গ করার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু আদৌ বাংলায় নেই এবং তার জন্য যা যা প্রয়োজনীয় যে কাজগুলো, সেই কাজগুলো করাটাও কিন্তু খুব একটা সহজসাধ্য হবে না। আমার মনে হয় না, মানে এই দাবিগুলো খুব মানে একেবারে অর্বাচীন সুলভ দাবি, তার পেছনে না শিক্ষা, না সংস্কার, না এই কথা। এবং আমরা খুব অদ্ভুত ভাবে দেখছি যে বিজেপি যখন পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করে সেটাকে মানে পালন করছে, যখন তারা বারবার ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রেফারেন্স টানেন যে বাংলার এই পশ্চিম বাংলাকে পাকিস্তানের হাতে থেকে না চলে যাওয়ার যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন, তারপরে আমি জানি না যে তারা কি করে বঙ্গভঙ্গের দাবি তাদের সাংসদরা করছেন, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। খুব দুর্ভাগ্যজনক। মানে বিজেপি পার্টি, তারা বলছে যে পার্টি উইথ এ ডিফারেন্স, তাদের সাংসদরা তাদের দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছেন। রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তারা বারবার ধরে বলছেন যে পশ্চিমবঙ্গ ভাগ করার কোনো দাবি এই মুহূর্তে বিজেপির নেই, তারপরেও তাদের সাংসদরা এই ধরনের বক্তব্য রাখেন। তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিজেপি দলের মধ্যে যে নিয়ন্ত্রণ থাকা দরকার, সেই নিয়ন্ত্রণ কিন্তু এই সাংসদদের উপর নেই এবং তারা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের যে মানে যে ক্ষোভের যে জায়গাগুলো, সেই ক্ষোভের জায়গাগুলো বা তাদের যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে দাবিগুলো সাধারণ মানুষের মধ্যে ক্রমশ প্রতিভাত হচ্ছে। সারা ভারত জুড়ে আমরা দেখেছি যে বিভিন্ন প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে, বিভিন্ন রাজ্যে তাদের পরাজয় ঘটছে। ফলে খুব খুব পরিষ্কার এটা যে এই দাবি তারা করেছেন বটে, কিন্তু এর কোনো বাস্তব পরিপ্রেক্ষিত নেই। আমরা দেখলাম যে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান যখন এই জঙ্গলমহলের দাবি আলাদা করে করেছেন, তাকে কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে ডেকেছিলেন, রীতিমতো ভর্ৎসনা করা হয়েছিল। কারণ কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি নিয়ে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা বা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান, এনারা কেউই কিন্তু এই মন্তব্য যেটা করেছেন ব্যক্তিগত দায়িত্বে করেছেন এবং কেন্দ্রীয় স্তরে কিন্তু এটা কোনো অনুমোদন মেলেনি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কিন্তু কখনো প্রকাশ্যে বলছে না যে উত্তরবঙ্গকে আমরা দক্ষিণবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ থেকে আলাদা করব এবং আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল হবে বা জঙ্গলমহল হবে। এটা সম্পূর্ণরূপে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন এবং বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দপ্তরীণ ভাষায় বলেছেন এটা তাদের ব্যক্তিগত মতামত। জন বার্লাকে বা সৌমিত্র খাঁকে এই কথাগুলো বলার জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি।
এই প্রসঙ্গে আসবো আমি ডক্টর মহানন্দা কাঞ্জিলালের কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। যেটা একটু আগে সুমন বাবু বললেন, আমি একেবারেই এটার সঙ্গে সহমত, একেবারেই। একটু জোরে বলা যাবে? একটু জোরে, গলাটা একটু আস্তে লাগছে, একটু জোরে। হ্যাঁ, একটু আগে সুমন বাবু যেটা বললেন, আমি ওটার সঙ্গে নিশ্চয়ই সহমত যে বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে কখনোই আমরা চাইবো না যে আমাদের, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি কখনোই চাইবো না পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে আমাদের বাংলা আবার। বলুন, আপনি বলুন, সুদীপ্তা বোধহয় কথা বলুন। সুদীপ্তা, অডিও চলে আসছে? আপনি আমার ফার্স্ট ডোজ না, আমি তো পেয়ে গেছি দুটো ইয়ার প্রয়োজন। সুদীপ্তা, অডিও চলে আসছে প্রোগ্রামে। সুদীপ্তা, অডিও চলে আসছে প্রোগ্রামে। সরি না না, লাইভ চলছে, অডিও পরে ভিডিওটাতে কি ক্যাচ করে যাবে? বলুন বলানো ম্যাডাম। সরি। ঠিক আছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে কখনোই আমি চাইবো না যে পশ্চিমবঙ্গ আবার বিভক্ত হোক। প্রথম কথা, বঙ্গভঙ্গ বা ভারতবর্ষের দুটো স্টেট, পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গল, স্বাধীনতার সময় থেকে দেখেছে যে দেশ ভাগের কি যন্ত্রণা, সেটা অন্য প্রদেশের লোকেরা ফিলই করতে পারবে না। 1951 সালে আমাদের ইস্ট বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গে এসেছে 2.52 মিলিয়ন রেফিউজি, এবং 1973 সালে সেই নাম্বার অফ রেফিউজি হয়ে গেছে 6 মিলিয়ন। পশ্চিমবঙ্গ সেই থেকে এই দেশভাগের যন্ত্রণা ভোগ করে আসছে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় সেই প্রভাব এখনো চলছে। পাঞ্জাবও সেটা কিছুটা ফিল করেছে, দেখেছে, এক্সপিরিয়েন্স করেছে। যদিও পাঞ্জাব ভাগ এবং পশ্চিমবঙ্গ বঙ্গ ভাগের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স আছে। পাঞ্জাবের যে ভাগটা হয়েছিল সেটা অনেক সিস্টেম্যাটিক ভাবে হয়েছিল, বা যেটা রেফিউজি ট্রান্সফারটাও খুব সিস্টেম্যাটিক্যালি হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়নি। যার জন্য পশ্চিমবঙ্গে অর্থনীতি বলুন, রাজনৈতিক প্রেক্ষাপট বলুন, অনেক কিছুই কিন্তু দীর্ণ হয়েছে, জীর্ণ হয়েছে এই বঙ্গভঙ্গের জন্য। এটা ভুলে গেলে চলবে না। কাজে কোনো অবস্থাতেই বাংলাকে ভাগ করতে দেওয়া উচিত বলে আমার মনে হয় না। এবারে যে কথাটা উঠে এসছে এবং যার জন্য আমরা এই আলোচনাটা করছি, সেটা হচ্ছে যে একজন সাংসদ তিনি চাইছেন যে এইটাকে ইউনিয়ন টেরিটরি করা হোক। এখন এটা আমাদের দেশে আমরা দেখেছি যে অনেক বড় বড় রাজ্য ভাগ হয়েছে, মধ্যপ্রদেশ ভাগ হয়েছে, উত্তরপ্রদেশ ভাগ হয়েছে, তারপরে তেলেঙ্গানা হয়েছে, বা আপনার অন্য অন্য রাজ্য হয়েছে, কি বিহার ভাগ হয়েছে, কিন্তু এটার সঙ্গে বাংলার ভাগের ব্যাপারটা গোলালে চলবে না। কারণ এই যে স্টেটগুলো ভাগ হয়েছে, এগুলো কেন ভাগ হয়েছে? কারণ এগুলো ছিল বৃহৎ রাজ্য। বৃহৎ রাজ্য পরিচালনার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, সেই জন্যই এগুলো ভাগ করা হয়েছে। এবারে আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে যে এটা কিন্তু অস্বীকার করলে চলবে না যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গ বা মধ্যবঙ্গের একটা চারিত্রিক বৃহৎ পার্থক্য আছে। আপনি যদি নিউ জলপাইগুড়ি স্টেশনে যখনই আপনি নামবেন, তখন থেকেই আপনি একটা ফিল করবেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্যারেক্টারিস্টিক্স, সেখানকার মানুষ, তাদের কথাবার্তা, তাদের যে জীবনযাত্রা, তার সঙ্গে এই নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকেই আরম্ভ হয়ে গেল একটা অন্য সংস্কৃতি, অন্য ভাষা। ঠিক আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, শুধু তাই নয়, অনেক প্রদেশে রয়েছে, অন্ধ্রপ্রদেশেও এটা ছিল, বা তামিলনাড়ুতেও একাধিক ভাষা আছে। কিন্তু যেটা হচ্ছে যে এই ব্যাপারটা কিন্তু রয়েছে, এবং যার জন্য একটা উত্তরবঙ্গের মানুষের একটা ক্ষোভ আছে, এটা অস্বীকার করার কিন্তু জায়গা নেই। এবং এখানে একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে আমরা বলি সেক্টরাল ইমব্যালেন্স, যেটা হচ্ছে যে ওখানে একটা বৃহৎ অর্থনৈতিক এবং পরিকাঠামোগত একটা গ্যাপ রয়েছে।
সেই গ্যাপটা কিন্তু রিজিয়নাল ডিসপ্যারিটি তৈরি করেছে। অর্থাৎ ওখানে ব্রিটিশ আমল থেকেই একটা প্লান্টেশন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, যেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রি, যেটা আমরা বলে থাকি, মূলধন ভিত্তিক একটা পুঁজি নিবিড় শিল্প তৈরি হয়েছিল ব্রিটিশদের সময় থেকে, দ্যাট ইজ প্লান্টেশন ইন্ডাস্ট্রি, যেটা খুব ফ্লারিশ করেছিল। কিন্তু সেই প্লান্টেশন ইন্ডাস্ট্রির জন্য ওখানকার সাধারণ জীবনযাত্রা বা ওখানকার অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু খুব বেশি উন্নয়ন হয়নি, এবং যার ফলে ওখানকার যারা সাধারণ মানুষ তারাও, তাদের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে যে আমাদের অর্থনৈতিক কাঠামো সেইভাবে উন্নত হয়নি, এবং এখানেই কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে। এটা একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে এই যে রিজিওনাল ডিসপ্যারিটিটা, সাধারণ মানুষ, ওখানকার অতি সাধারণ মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি করেছে। এগুলো কিন্তু আমরা আমাদের মাথায় রাখা উচিত। এবারে আসছি জঙ্গলমহল, যেটা নিয়ে কথা হয়েছে। জঙ্গলমহল যেটা তৈরি হয়েছে সেটা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মূলত বাঁকুড়া, এখানকার মানুষদের মধ্যেও কিন্তু স্বাধীনতা উত্তর বহু সরকার এখানে আমাদের রাজত্ব করেছে, যেরকম ধরুন কংগ্রেস এসছে, সিপিআইএম এসছে, তৃণমূল চলছে, কাজে দীর্ঘদিন ধরে বিভিন্ন পার্টি কিন্তু আমাদের রাজত্ব চালিয়েছে এবং ভালোভাবেই চালিয়েছে। কিন্তু এই পার্টিকুলার এই বেল্টেও কিন্তু কিছু অর্থনৈতিক অনুন্নয়নের বার্তা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। প্রথম প্রবলেম হচ্ছে তাদের জল। এই যে জল একটা বেসিক নেসেসিটি মানুষের, সেই জলটাকে কেন তারা ওখানকার মানুষ পায় না, এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো পার্টি, কোনো যারা এখানে পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে তারা কিন্তু দিতে পারছে না। এবং চাকরির ব্যাপারেও তাদের একটা ক্ষোভ আছে। প্লাস এর আগে মানে তৃণমূল সরকার আসার আগে মাওবাদী সমস্যা একটা প্রবল আকার ধারণ করেছিল। আমরা জানি যে জঙ্গলমহলে যে ভায়োলেন্সটা হয়েছিল 2008 থেকে 2011, ভয়ঙ্কর ভায়োলেন্স, এবং তার ফলে ওখানকার জনউপজাতি মানুষ, তাদের জীবনযাত্রাকে এটা এফেক্ট করেছে। তারাও একটা সুস্থ, স্বাভাবিক, স্থায়ী জীবন চায়। তারা চায় তাদের ছেলে মেয়েরা মেন স্ট্রিমে আসুক, লেখাপড়া করুক, চাকরি পাক, কিন্তু সামহাও তারা কিন্তু ইকোনমিক্যালি ডিপ্রাইভড এবং বঞ্চিত মনে করছে। কাজে আমার এখানে একটাই বক্তব্য যে এই দুটো পার্টিকুলার এরিয়া যেটা অনুন্নয়নের ক্ষোভ জানাচ্ছে দীর্ঘদিন ধরে, আজ বলে নয়, এদিকে শাসক দলের একটু বিশেষ নজর দেওয়া। যারা এতদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে, এখানে দেশভাগের কোনো প্রশ্নই নেই, প্রশ্ন উঠতেই পারে না, কিন্তু শাসক দলকে কিন্তু এই ব্যাপারটায় ভালো মতো অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে আলাদা কমিটি করতে হবে। কমিটি হয়েছে বা উত্তরকন্যা হয়েছে, কিন্তু সেখান থেকে কতটা প্রশাসনিক উন্নয়ন হচ্ছে, সেখানকার সাধারণ মানুষ কেন ক্ষোভ জানাবে, এই উন্নয়নটার বার্তা কিন্তু তাদের দিতে হবে। বঙ্গভঙ্গের প্রশ্নই নেই বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 132তম ক্লোজ আপ পর্বে রাজনীতির অন্দরমহলে বেঙ্গল এক্সপ্রেসের। আজ আমরা আমাদের প্রথম শিরোনাম নিয়ে আলোচনা করছি বঙ্গভঙ্গের রশনি সংকেত। আপনারা দেখছেন বিদগ্ধ সব রাজনৈতিক ব্যক্তিত্বরা। ইতিমধ্যে অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় তার মতামত প্রকাশ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপিকা ডক্টর মহানন্দা কাঞ্জিলাল তার নিজস্ব এবং মূল্যবান মতামত প্রকাশ করেছেন। এরপর আমরা আসবো আর এক রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায়চৌধুরীর কাছে। সুদীপ্তা, আপনার কি মনে হয়, এটা তো আমরা দেখেছিলাম সেই বামফ্রন্ট আমলে, যখন বামফ্রন্ট সরকার ছিল তখন গোর্খাল্যান্ডের আওয়াজ উঠেছিল এবং এই গোর্খাল্যান্ড নিয়ে সুভাষ সিং এর সঙ্গে একাধিক মিটিং হয়েছিল আমাদের বামফ্রন্টের তৎকালীন বিভিন্ন মন্ত্রী, বিশেষ করে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের বিভিন্ন মন্ত্রীদের। তারপরে আবার বিমল গুরুং যখন এখানে ফিরে এলেন, অল ইন্ডিয়া হুলিয়া থাকা সত্ত্বেও তিনি সরাসরি তৃণমূলকে সমর্থন করলেন, বিজেপি থেকে বেরিয়ে কি গোর্খাল্যান্ড চাই। এর বিরুদ্ধে যদিও তৃণমূল গভর্নমেন্ট বা তৃণমূল পার্টির পক্ষ থেকে সরাসরি ভাবে কোনো প্রতিবাদও করা হয়নি, আবার সমর্থনও করা হয়নি। আবার একটা জিগিরি যে উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে অথবা জঙ্গলমহলকে আলাদা রাজ্যে দিতে হবে। এটা কি সম্পূর্ণরূপে বিজেপির এই ভোটের পরাজয়, এটাকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্য এটা করা হচ্ছে? কেন সম্পূর্ণরূপে ব্যক্তিগত উদ্যোগে আমরা দেখলাম জন বার্লা এবং সৌমিত্র করেছেন। কেন্দ্রীয় নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি বা রাজ্য নেতৃত্ব সভাপতি দিলীপ ঘোষ, দত্তহীন ভাষায় কিন্তু এটা প্রতিবাদ করেছেন যে ভারতীয় জনতা পার্টি কিন্তু কখনোই বা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নয়। আপনি কি বলবেন?
হ্যাঁ দেখুন, আমার যেটা মনে হয়, যেটা একান্ত নিজস্ব মতামত, আমার যেটা মনে হয় বিজেপি দলের মধ্যে একজনই সব বিষয়ে বক্তব্য রাখেন, সেটা বিজেপি দলও হতে পারে অথবা কেন্দ্রীয় সরকার হতে পারে। আমরা লক্ষ্য করেছি 56 ইঞ্চির ছাতির ভদ্রলোক সব বিষয়ে বক্তব্য রেখে থাকেন। এবার তার দলে একজন বাংলার এমপি, যিনি সংবিধানে শপথ নিয়েছে, সংবিধানে লেখা আছে কোনো এমপি, প্রিয়াম্বলে আছে যে কোনো এমপি কোনো, কেউ কি কিছু বলছেন? না 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 না, আপনি বলুন। আচ্ছা, হ্যাঁ, আছে যে কেউ যে কোনো সংবিধানে যিনি শপথ নিয়ে যিনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন, তিনি কখনো কোন রাজ্য বা দেশকে ভাগের কথা বলতে পারেন না, আইনত তিনি বলতে পারেন না। এটাই হচ্ছে সেখানে লেখা আছে বলে আমরা সাধারণ মানুষেরা জানি। এবার দেখেন জন গয়লা বলেছেন এবং সৌমিত্র খান বলেছেন। আমার কেন যদি সন্দেহ হচ্ছে, আবার তাদের রাজ্য নেতৃত্ব বলছেন যে এটা নাকি বিজেপির স্ট্যান্ড নয়। আমার কেন যদি মনে হচ্ছে এখানে বিজেপির কোন ষড়যন্ত্রের মধ্যে লুকিয়ে রয়েছে, যে এক পক্ষ এইটা বলবে, রাজ্য নেতৃত্ব আর একটা বলবে। কারণ 56 ইঞ্চির অঙ্গুলি হেলন ভিন্ন, বিজেপিতে পাতাও নড়ে না। এটা ভারতবর্ষের মানুষ গত 7 বছরে দেখে ফেলেছে। তো এত বড় একটা কথা এরা বলতে পারছেন, আসলে এগুলি করা হচ্ছে। এক পক্ষ বলছেন যে না, আমরা আইনটাকে রক্ষা করব, আর এক পক্ষ বলছে যে এমন অস্থিরতা সৃষ্টি করো পশ্চিমবঙ্গে যে 213 সংখ্যা নিয়ে জিতে আসা সরকারও অসুবিধায় পড়ে, এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করো বলে এটা আমার মনে হচ্ছে। আমি মহানন্দাদের সাথে সহমত, যিনি বললেন যে এই দুটো পাহাড় এবং জঙ্গল মহলে কিছু সমস্যা আছে। এবং আপনারা গত 11 বছর ধরে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বাস্তবে 10 বছর ধরে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই দুটি সমস্যাকে মেটানোর জন্য অত্যন্ত আন্তরিক। এবং উনি বারংবারই বলছেন যে আলাপ আলোচনার মধ্যে উনি চেষ্টা করেছেন জিটিএ ফর্ম করে এক্সেট্রা করে যাতে পাহাড়ের সমস্যাকে মেটানো যায়। কিছু ক্ষমতা তাদের হাতে দিয়েছেন এবং পরিকাঠামোগত কিছু উন্নয়ন ঘটানোর চেষ্টা করেছেন। মাথায় রাখতে হবে 34 বছরের আগে একটি সরকার ছিল যারা তিলে তিলে পাহাড় এবং জঙ্গলমহলকে শেষ করেছে। আজকে জঙ্গলমহলের যে পরিকাঠামোর যত উন্নয়নটা যতটুকু সম্ভব হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত ধরেই সম্ভব হয়েছে। এটা আজকের সংবাদ মাধ্যম থেকে আপনি যে সৌমিত্রবাবু যে প্রোগ্রাম করছেন, আপনি নিজেও তা জানেন। রাতারাতি কোনো কিছু করে ফেলা সম্ভব নয়। একটি রাজ্য সরকারের পক্ষে তার যতগুলি স্কিম তার আছে সেগুলিকে দিয়ে তিনি, এবং বিশেষভাবে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলকে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। কারণ এই দুটি অঞ্চল মূল পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে আছে, এটা আমরা বরাবরই আছে, আমরা জানি। এটাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সমস্ত সমস্যার সমাধান করে ফেলা রাতারাতি সম্ভব। এবার তার মধ্যেও যারা বঙ্গভঙ্গের কথা বলছে, মাথায় রাখতে হবে তারা কিন্তু 2009 সাল থেকেই ওই অঞ্চলে বিজেপিকে এমপি করেছে, দার্জিলিং এবং ওই অঞ্চলে। আমি প্রশ্ন করতে চাই, যারা এমপি হয়ে এসেছেন তারা তাদের এমপি ল্যাডটা কতটা কি এমন কি ব্যবহার করতে পেরেছেন বা করেছেন, বা আন্তরিক থেকে তাদের সমস্যাগুলিকে এই ভঙ্গের কথাটা না বলে সেই এমপিদেরকে আমরা কখনো দেখেছি কি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলতে, বা সেই রাজ্যের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এসে আসুন আমরা এই সমস্যাটাকে আলোচনার মাধ্যমে কি করে দিল্লির সমস্যা বা মাফ করবেন দার্জিলিং এর সমস্যা মেটানো যায় সেটা কথা বলতে? আমরা কিন্তু কেউ এই ধরনের কোনো আলোচনার সভা কোথাও দেখিনি। তাহলে আজকে বঙ্গভঙ্গের কথা যে বলা হচ্ছে, এটা আসলে একটি রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপির। একটা রাজ্য বিজেপি একটা কথা বলবে, জন বয়লে এবং সৌমিত্র খান একটা কথা বলবে। এই দলে দ্বিমত প্রকাশ করার অধিকার কারণ আছে বলে আমার মনে, আমি বিশ্বাস করি তাদের নিজের কথা বলছে। এটা একটা স্ক্রিপ্ট যেটা সবাই তাদের রোল অভিনয় করছে। আসল উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে আনরেস্ট রাখা, যাতে একটি জিতে আসা সরকারকে কোনোভাবে সমস্যায় ফেলা যায়,
আমরা দেখতে বেশ। পাচ্ছি সেই সাথে রাজ্যপালের ভূমিকা, রাজ্যপাল কোথায় বিভিন্ন জায়গায় ভারত পশ্চিমবঙ্গে ঘুরছেন, কাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছেন না বিজেপি নেতারা তাদের সঙ্গে আছে। রাজ্যপালের কি এটাই রোল হওয়া উচিত ছিল? অতীতেও আমরা দেখেছি অন্যান্য রাজ্যপাল রাজ্য সরকারের সাথে মতবিরোধ হয়েছে, কিন্তু তিনি বিশেষ করে রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঘুরছেন এটা কিন্তু আমরা কখনো দেখিনি। গোপাল কৃষ্ণ গান্ধীর সম্বন্ধেও কথা আসে, আমি আবারও ওই জন্য উল্লেখ করেই বললাম। কিন্তু তিনি কোনোদিনই তৃণমূলের একটু কোন সর- তৃণমূলের কোন নেতা কর্মীর সঙ্গে কোন অঞ্চল ভিজিট করেছেন এটা আমরা দেখিনি। তিনি নিজস্ব পরিকাঠামো নিয়ে সেই জায়গাটায় গিয়েছেন, নিজস্ব মতামত দিয়েছেন, সেটা হয়তো কোনো সময় রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে, কারণ মাথা রাখতে হবে সেই সময় সিচুয়েশনটি তেমনি ছিল। তারপরে জিউলি সরকার পরিবর্তন হয়েছে। তাহলে আজকে যে আর আমরা এই যে বিজেপি সরকারকে আমরা জানি ভারতবর্ষের একটু বিভিন্ন সর- জায়গায় যেখানে তারা জিততে পারছে না সেখানেই তারা চেষ্টা করছে রাজ্যপালের ক্ষমতাকে বাড়িয়ে, রাজ্যপালের এখতিয়ারকে বাড়িয়ে বা তার ক্ষমতাকে অপপ্রয়োগ করে সেখানে শাসন কায়েম করতে। আমার বেশ, যেন বেশ। মনে হচ্ছে এইটা সমস্ত ব্যাপারটাদের মধ্যে কোনো সারবত্তা নেই। আদতে এইটা বিজেপির একটা তৈরি করা ছক, শুধুমাত্র বাংলাকে ব্যস্ত রাখার জন্য। আর আমি আরো একটা কথা বলতে চাই, বলে শেষ করব। বিজেপি নামক এই যে রাজনৈতিক দলটি আজ 7 বছর ধরে ক্ষমতায় আছে, কেউ কি বলতে পারবে বিজেপি ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের কোন মিটিং ডেকেছে বা কটা মিটিং ডেকেছে, বা সেই মিটিং এ কে কে প্রমুখ প্রবক্তা রয়েছেন বা কারা কারা এই কমিটির মেম্বার বা এই কমিটির কি কি অ্যাক্টিভিটিস আছে? আসলে বিজেপি জাতীয় সংহতি ব্যাপারটাকে পছন্দ করে না, ভাষার সংহতি চায় না, ধর্মের সংহতি চায় না, বেশ, জাতপাত বেশ, নিয়ে আমরা আসবো, রাজনীতি আমরা রাজনীতি আসবো, আবার আসবো। বেশ, বেশ। আমরা শুনলাম আমাদের 3 বিদগ্ধ রাজনৈতিক বিশ্লেষকের ব্যক্তিগত মতামত। এবার আমরা জানবো বামপন্থী অধ্যাপক আরেক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবাশিস মহাপাত্র, যিনি আজকে আমাদের এই প্রথম বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে লাইভে অংশগ্রহণ করছেন। দেবাশিস বাবু, আপনার মুখের আলোটা কি একটু বাড়ানো যাবে? বাড়ানো যাবে না, আমার রুমে যতটা আলো আছে। হ্যালো, শোনা আচ্ছা, যাচ্ছে? আচ্ছা। শোনা দেবাশিস যাচ্ছে? বাবু, সেই যদি হ্যালো? 1977 সালে আপনাদের সরকার করা থেকে আমরা দেখি 2011 পর্যন্ত আপনাদেরও কিন্তু এই গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে আপনাদের সরকারকে ব্যতিব্যস্ত করে রাখা হয়েছিল, যদিও গোর্খাল্যান্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে সফল হয়নি। তারপরে কামতাপুরি আন্দোলন আপনাদের সরকারের সময় শুরু হয়েছে, গ্রেটার কোচবিহারের আন্দোলন আপনাদের সরকারের সময় শুরু হয়েছে, বিভিন্ন আন্দোলন এইভাবে শুরু হয়েছে। এখন শুধু হয়তো মতুয়াদের একটা আন্দোলন পশ্চিমবঙ্গে ঠাকুরনগরে পাড়াতে হওয়া বাকি আছে বলে আমার মনে হয়। এই আন্দোলন হয়তো খুব শীঘ্রই শুরু হবে, কারণ সবাই উৎসাহিত হচ্ছে যে একটা জনজাতি নিয়ে বা একটা উপজাতি নিয়ে যদি একটা রাজ্য হয়, ছোট রাজ্য হয় বা কেন্দ্রশাসিত হয়, তাহলে ক্ষতি কি? নিজস্ব একটা স্বাতন্ত্রতা বজায় থাকবে। আপনি কি মনে করেন যে এটা সম্পূর্ণরূপে ভারতীয় জনতা পার্টির একটা ভোটে হারা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ এটা করছে, না উত্তরবঙ্গের এই ভাগটা একান্তই জরুরি সুষ্ঠু প্রশাসনের জন্য? আচ্ছা, প্রথমেই বলে রাখা প্রয়োজন যে, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমেই বলে রাখা প্রয়োজন যে এই আলাদা যে উত্তরবঙ্গ ক্ষেত্রে যে গোর্খাল্যান্ডের দাবি বা এই জন মাল্লার যে দাবি, তার যে যুক্তি তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, বা আমরা দেখছি সৌমিত্র খাঁ যে জঙ্গলমহলে যে তার দাবিটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এটা হচ্ছে যে আরএসএস এর একটা গোপন এজেন্ডা বলে আমার মনে হয়। কারণ এরা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরাধিকার বহন করছে। আমরা দেখেছি যে 1946 সালে যখন হিন্দু মহাসভা বঙ্গীয় বিধানসভা নির্বাচনে 10% ভোট পেয়েছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে সেই সময় সোহরাবর্দী যখন এখানে আমাদের মন্ত্রী হলেন, প্রাইম মিনিস্টার হলেন এখানে, এবং তার সঙ্গে যিনি ছিলেন তিনি হচ্ছেন শরৎ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা, তারা এটাকে প্রত্যাখ্যান করেছিলেন। এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জি পরবর্তী ক্ষেত্রে 1952 সালে জনসংঘ তৈরি করে যখন মাত্র ভোট পেয়েছিলেন এই 5.58% আর কি, 5.58% ভোট পেয়েছিলেন। কিন্তু তিনি সবসময় এই বাংলাকে আমরা দেখতে পাচ্ছি যে ভাগ করার যে একটা চক্রান্ত, সেটা তিনি করেই যাচ্ছিলেন আর কি। এবং পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এই
হিন্দু বাঙালির কাছে তার যে 1952 সালে যে জনপ্রিয়তাটা কতটা তলানিতে ঠেকেছিল, কারণ তিনি ব্রিটিশ শাসকদের তাবক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং দালালি করেছিলেন। বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের সৌজন্যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, নিজে ব্রিটিশ সরকারের কাছ থেকে ডিলিট নিয়েছিলেন এবং তার ইউনিভার্সিটি ট্রেনিং কর্পস যারা কুচকাওয়াজ করতো ব্রিটিশ পতাকার প্রতি তারা শ্রদ্ধা বা অভিবাদন জানায়নি বলে তাদেরকে শাস্তি প্রদান করেছিলেন। মনে আছে যে ধরিত্রী গাঙ্গুলি এবং উমাপদ মজুমদারকে তারা বহিষ্কার করেছিলেন। পরে অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ঘেরাও করে ছাত্র আন্দোলনের চাপে এই বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার হয় আর কি। আমরা দেখেছি যে এই হিন্দু মহাসভাতে যোগ দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি ক্ষমতালোভী হিসাবে কত কাজ করেছেন, সাভারকারের সঙ্গে যোগ দিয়ে বিভিন্ন কাজ করেছেন। তারই উত্তরাধিকারী হিসাবে এই বিজেপির যারা বর্তমানে সাংসদ, এই জন বাল্লাই হোক, নিশীথ প্রামাণিক হোক, যারা আলাদা গোর্খাল্যান্ডের দাবি তুলছেন বা উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি তুলছেন বা এখানে সৌমিত্র খা তুলছেন, এখানে দুটো পরিপ্রেক্ষিত, একটা হচ্ছে রাজনৈতিক পরিপ্রেক্ষিত, একটা হচ্ছে অর্থনৈতিক পরিপ্রেক্ষিত। মহানন্দা ম্যাডাম অর্থনৈতিক পরিপ্রেক্ষিতটা খুব পরিষ্কার ভাবে বলেছেন, সেটা আমি অ্যাডমিট করছি। এবং সুমন বাবু বলেছেন, সুমন বাবু আমার অনেক কোনো সাথী, উনি আমাকে চিনতে পারবেন না হয়তো এখন, ওই পর্যায়ে আমরা একসঙ্গেই ছিলাম এক সময় ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনে। এখন হয়তো উনি নেই আমাদের সঙ্গে, কিন্তু একসঙ্গে আমরা ছিলাম, উনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। উনার মতটাও অ্যাডমিট করছি যে এই বিজেপির যে এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, এবং শুধু রাজনীতি নয়, এটা আরএসএস এর একটা গোপন এজেন্ডা। এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও একটা দায়িত্ব থেকে যায়, কারণ তিনি ক্ষমতায় এসে 57 দিনের মাথায় যখন 2011 সালের ওই আমরা দেখতে পাচ্ছি যে 18 জুলাই শিলিগুড়ি শহরের অদূরে পিন্টেল ভিলেজে যখন 3টের সময় দার্জিলিং সমস্যা সমাধানের জন্য একটা ত্রিপাক্ষিক চুক্তি করছেন এবং জিটিএ তৈরি করছেন, এবং এই জিটিএতে যে সমস্ত 74টা ধারা রয়েছে এবং যে সংশোধনীগুলো রয়েছে এবং 199 তরাই ডুয়ার্স 199, 398টা মৌজাকে কেন্দ্র করে যে জিটিএ মানে গোর্খাল্যান্ড যে আমরা দেখতে পাচ্ছি যে টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করলেন, তার আগে আমরা দীর্ঘদিন ধরে 1984 সাল থেকে গোর্খাল্যান্ডের যে দাবি এবং ডিজিএসসি তৈরি এবং ভারতের সংবিধানের 6th শিডিউলে এই পার্বত্য পরিষদ বা বিভিন্ন কাউন্সিল কিভাবে তৈরি হবে তার সম্পূর্ণ নিদান রয়েছে, সেটাকে অস্বীকার করে কোনোভাবেই হয় না। আমাদের উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই বিভিন্ন রাজ্যগুলোতে আমরা দেখতে পাই যে এই 6th শিডিউলের নিয়ম মেনেই সেখানে পার্বত্য পরিষদগুলো তৈরি হয়েছে। আমাদের এখানেও তাই তৈরি হয়েছিল, যে হিল কাউন্সিল আমরা যেটা তৈরি করেছিলাম, এবং তার মধ্য দিয়ে সেখানকার আর্থসামাজিক উন্নয়ন, সেখানকার সাংস্কৃতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, এগুলো, কারণ এখানে একটা ব্রিটিশ লিগাসি তো রয়েছে, ব্রিটিশ উত্তরাধিকার রয়েছে, যেটা মহানন্দা ম্যাডাম বলেছিলেন যে এখানে টি ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে যে ডিফারেন্ট আইডেন্টিটি এথনিক গ্রুপকে এখানে হাজির করা হয়েছিল। তারা আদিবাসী সম্প্রদায়, উড়িষ্যার কিয়দংশ থেকে, বিহার ছোটনাগপুর অঞ্চল থেকে, আসামের কিয়দংশ থেকে এখানে বহু আদিবাসী সম্প্রদায় এবং গোর্খা, খাসি, গারো বিভিন্ন সম্প্রদায়কে হাজির করানো হয়েছিল। এবং এই গোর্খারাই প্রথম হচ্ছে যে দুটো বিষয়কে কেন্দ্র করে দাবি তুলেছিল এখানে। তো সেক্ষেত্রে এই অর্থনৈতিক উন্নয়ন আর গোর্খাদের আবেগ ছিল আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবি। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু হিল কাউন্সিল পরিচালিত হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী এসে যেটা এই চুক্তিটা করে তাদেরকে বৈধতা দিয়ে দিলেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে জিটিএর 1 নম্বর ধারাতেই বলা আছে যে আলাদা রাজ্যের দাবি তারা মেনে নিচ্ছেন রাজ্য সরকার, এবং রাজ্য সরকার বিধানসভাতে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে কোনোভাবেই রাজ্য ভেঙে আলাদা রাজ্য হবে না, এবং ইঙ্গিত দিচ্ছেন যে ডুয়ার্স এবং তরাইয়ের যে কোনো এলাকা জিটিএর সাথে যুক্ত করা হবে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন সময়ে যে যিনি হচ্ছেন যে এই গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব ছিলেন, তিনি বিধানসভাতে বলছেন যে এটা রাজ্য গঠনের হচ্ছে যে প্রথম ধাপ। তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গুরুত্ব খুব রয়েছে এক্ষেত্রে। তিনি যে উস্কানিটা দিয়েছিলেন তার ফসল হিসাবে এই বঙ্গভঙ্গের আমরা অভিপ্রায় দেখতে পাচ্ছি। একে কোনোভাবেই সমর্থন করা যায় না, কারণ আমরা জানি যে ইন্ডিয়া লার্জেস্ট ডেমোক্রেসি, লার্জেস্ট মাল্টিকালচারাল, লার্জেস্ট কমিউনিটেরিয়ান স্টেট, ডিফারেন্ট এখানে কমিউনিটি আছে, তাদের আইডেন্টিটি আছে, তাদের রিচুয়ালস আছে, প্র্যাকটিসেস আছে,
কিন্তু ফিনান্সিয়াল যে আপ্লিমেন্ট, সেই ফিনান্সিয়াল আপ্লিমেন্ট তো বিগত 10 বছরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও করেননি, আর কেন্দ্রের সরকারও করেননি। কেন্দ্রের সরকার একের পর এক হচ্ছে যে বেসরকারীকরণ করার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষেত্রকে সমস্ত শেষ করে দিচ্ছেন এবং উগ্র জাতীয়তাবাদী জনবিরোধী নীতির মাধ্যমে তারা পরিচালনা করতে চাইছেন। এই যে আদিবাসীদের আমরা দেখছি যে গোর্খাল্যান্ড তৈরি হওয়ার পরও আদিবাসী বিকাশ পরিষদ 2011 সালে এই গোর্খারা এবং আদিবাসী বিকাশ পরিষদ উভয়ই তারা 29শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছিলেন। তারা বলেছিলেন যে এটা চেঞ্জ হোক, এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নামটা চেঞ্জ হোক এবং চেঞ্জ করে সেখানে আদিবাসীদের গোর্খাল্যান্ড অ্যান্ড আদিবাসী টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন করা হোক। তো এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেই আদিবাসীদের যে দাবি তা যথাযথভাবে রক্ষা করেন এই রাজ্য সরকার। তো সামগ্রিকভাবে কেন্দ্রের এই যে মানে মানুষকে ভাতে না মেরে পাতে মেরে ফেলার যে নীতি, মানে সরাসরি হচ্ছে যে চাকরির ক্ষেত্রগুলোকে বেসরকারীকরণ করে দেওয়া, অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো ছিল, যে সমস্ত স্কিমগুলো ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া, সামগ্রিকভাবে এর প্রভাব সারা দেশে পড়েছে। আর তার সঙ্গে সঙ্গে যে বেকারি, অর্থনৈতিক উন্নয়ন, আমাদের পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে কোনো নিয়োগ নেই, শিল্পায়ন নেই, তার প্রভাবও উত্তরবঙ্গে পড়েছে। তো তা পড়েছে বলেই মানে কলকাতা থেকে উলুবেড়িয়া অনুন্নত, তাই উলুবেড়িয়াকে আলাদা রাজ্য তৈরি করতে হবে, এই যুক্তি তো মানা যায় না। তাই সামগ্রিকভাবে উন্নয়ন করতে হবে, এটা মানা যায়। আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে জিটিএ কে স্বীকৃতি দিয়ে মমতা ব্যানার্জি এই রাজ্য ভাগের একটা পথকে প্রশস্ত করেছেন, বা বিভিন্ন সরকারের যথাযথ পদক্ষেপ না নেওয়ার জন্য হয়তো এই আপনার সাম্প্রদায়িকতার মতোই রাজ্য ভাগের একটা প্রবণতা মাথা চাড়া দিয়েছে। মূল্যবান মতামত দিলেন আমাদের বামপন্থী অধ্যাপক ডক্টর দেবাশিস মহাপাত্র। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 132তম প্রদাপ পর্বে রাজনীতির অন্দরমহলে বেঙ্গল এক্সপ্রেসে আমরা আমাদের প্রথম শিরোনামটা যেটা আমরা আজকে বিষয়ে রেখেছিলাম বঙ্গবঙ্গের রচনী সংখ্যা, সেটা সমাপ্ত করলাম। আমরা নির্যাস পেলাম এই রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে ডক্টর মহানন্দ কাঞ্জিলাল, অধ্যাপক সুমন ব্যানার্জি এবং সুদীপ্তা রায়চৌধুরীর ক্ষেত্রে আমরা দেখলাম যে অবশ্যই বঙ্গবঙ্গকে কোনো মেনে নেওয়া যায় না। বঙ্গবঙ্গের ক্ষেত্রে এটা ব্যক্তিগত উদ্যোগে হয়তো দুজন সাংসদ করেছেন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে বাহ্যিকভাবে অন্তত জানিয়েছেন। আমরা জানি না আভ্যন্তরীণ কি বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, বাহ্যিকভাবে জানিয়েছেন যে তারা বঙ্গবঙ্গ সমর্থন করেন না। কিন্তু একটু মতামতের দ্বিমত পোষণ করলেন আমাদের বামপন্থী অধ্যাপক ডক্টর দেবাশিস মহাপাত্র। তিনি বললেন যে এই পাহাড়ের ওপর অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ের এই জিটিএ কে স্বীকৃতি দিয়ে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন, এটা কিন্তু রাজ্য ভাগের ক্ষেত্রে তিনি অনেকটাই কিন্তু পথ প্রশস্ত করতে সাহায্য করেছিলেন, হয়তো তিনি অনিচ্ছাকৃত ভাবে করেছিলেন জিটিএ করে। এবং এই জিটিএর ফলেই কিন্তু আজকে সাম্প্রদায়িকতার মতোই রাজ্য ভাগের একটা প্রবণতা কিন্তু ক্রমশই ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে এবং কোনোভাবেই কান্তাগুড়ি থেকে কোচবিহার থেকে আমরা জঙ্গলমহলকে আমরা দেখতে পাচ্ছি, আবার দক্ষিণবঙ্গের দিকে আমরা চলে আসছি, সেখানে একটা আলাদা রাজ্যের দাবি, আর সামগ্রিকভাবে উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি। কেন আমরা দেখেছি আজকে কাশ্মীরের মতো একটা রাজ্যকে ভেঙে দেওয়া হলো, আর্টিকেল 35A এবং 370 কে ভেঙে দিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো। আমি একটা আইনজীবী হিসেবে একটু অবাক হয়েছিলাম, এইভাবে একটা রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে করা যায় না। এক্ষেত্রে অবশ্যই রাজ্যের বিধানসভার এটা অনুমোদন নিতে হবে, 2/3 অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, তারপরে এটা রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল রাজ্যকে ভেঙে দেওয়া হলো, সরাসরি গভর্নর এবং রাজ্যপালের অনুমতি নেওয়া হলো, রাষ্ট্রপতি সম্মতি দিলেন। একইভাবে রাষ্ট্রপতির সম্মতি আমরা কৃষি বিলের ক্ষেত্রেও দেখেছি। আমি জানি না এটা কতটা আইন অনুযায়ী হয়, আইনজীবী হিসেবে হয়তো আমরা আইনের ব্যাখ্যাটা সঠিকভাবে পাইনি, যে কারণেই আমরা কিন্তু বিষয় একটু সন্দিহান। আমরা আজকে আপনারা লাইভে দেখছেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এবং ল্যাপটপে অরিন্দম মন্ডলের তত্ত্বাবধানে পার্থ পোদ্দারের সৌজন্যে আজকে যুগ্মভাবে আমাদের এই লাইভটা করছেন সেই মালবাজার, জলপাইগুড়ির একটি ছোট্ট সুন্দর শহর, ভুটান থেকে চতুর্দিকে ঘেরা মালবাজার। আমার যাবার সৌভাগ্য বছরে একবার করে হয়, আমি যেহেতু ফুটবলে ধারাবাহিক করে নিতি, সেই সূত্রে আমার মালবাজারে যাবার সৌভাগ্য। আমি একটা চমৎকার এত সুন্দর একটা শহর, সেই মালবাজার থেকে সরাসরি আপনারা লাইভ দেখছেন অরিন্দম মন্ডলের তত্ত্বাবধানে পার্থ পোদ্দারের সৌজন্যে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ও ল্যাপটপে। যদি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করুন আমাদের চ্যানেলটি নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি আসছি এবার অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি একজন আইনজীবী হিসেবে মনে করি যে
একজন যিনি মামলাকারী তার একটা অধিকার অবশ্যই আছে, যদি তিনি মনে করেন কোনো বিচারকের কাছে তার মামলা প্রভাবিত হতে পারে, তিনি এটাকে ঘর স্থানান্তর করার জন্য অবশ্যই একটা যথাযথ পদ্ধতিতে চিফ জাস্টিসের কাছে অনুরোধ করতে পারেন, পিটিশন করতে পারেন যেটা আমরা বলি। এবং এই পিটিশনটা করার নিয়ম হচ্ছে থ্রু রেজিস্ট্রারের মাধ্যমে করতে হয়। সেক্ষেত্রেও আমরা দেখেছি মমতা ব্যানার্জির নন্দীগ্রাম মামলা নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জি সরাসরি লড়াই, এখানে রাজ্য সরকার কিন্তু সরাসরি পার্টি হননি, যেখানে কোনো রিট পিটিশন এখানে দাখিল করা হয়নি, এখানে সরাসরি কিন্তু ইলেকশন পিটিশন দাখিল করা হয়েছিল। এবং কৌশিক চন্দ্রের ঘরে যখন মামলাটি এলো, সরাসরি তৃণমূলের লিগাল সেল একটা মৌন মিছিল করেছিল কলকাতা হাইকোর্টে, এবং সরাসরি বলা হলো যে তিনি লিগাল সেলের সদস্য এখনো আছেন, প্রভাবিত হতে পারেন, এবং এই মামলা তার ঘর থেকে সরাতে হবে এই বলে মমতা ব্যানার্জি সরাসরি একটা পিটিশন করলেন, চিফ জাস্টিসের কাছে করলেন। এবং সেই মামলার জন্য চিফ জাস্টিস আবার কৌশিক চন্দ্রকে বললেন যে আপনি এটা শুনানি করে সিদ্ধান্ত নিন। অবশ্যই দর্শকদের বলে রাখি, চিফ জাস্টিসের থেকে সরাসরি কিন্তু এই মামলা কৌশিক চন্দ্রের ঘরে আসেনি, আরো কোনো একজন জাস্টিসের ঘরে মামলাটি এসেছিল, সম্ভবত তিনি মামলাটি করতে চাননি বলে কৌশিক চন্দ্রের ঘরে পাঠানো হয়েছিল। আমি সেই জাস্টিসের নামটা অনস্ক্রিন বললাম না, যে কারণে কৌশিক চন্দ্রের ঘরে এই মামলা স্থানান্তর হবে কিনা সেটা কবে জানা যাবে আমরা জানি না, কেন রায়দান কিন্তু এখন স্থগিত আছে, এবং কবে সেই রায়দান হবে এ বিষয়ে কৌশিক চন্দ্র কিন্তু কোনো সিদ্ধান্ত দেন। আচ্ছা সুমন বাবু, আপনার কি মনে হয় যে বিচার ব্যবস্থা নিয়েও একটা প্রশ্ন উঠে যাচ্ছে, সেখানেও বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, এটা কি বাঞ্ছনীয়? বিচারপতিদের ভাবে কোন রকম ভাবে যদি রাজনৈতিক কালার কোনো সময় থেকেও থাকে, সেই কালার তারা প্রভাবিত হতে পারে তাদের জাজমেন্ট দেওয়ার জন্য বা রায় দেওয়ার জন্য বলে আপনি মনে করেন? অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সৌমিত্র বাবু, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। দেবাশিস বাবু একটা প্রসঙ্গ তুললেন, সেই প্রসঙ্গ সম্পর্কে দুটো একটা কথা জাস্ট আমি একটু উল্লেখ করে দিচ্ছি। দেবাশিস বাবু ঠিকই বলেছেন, আমি আগে ওয়েব কুটা করেছি। দেবাশিস বাবু জানেন যে ওয়েব কুটা সাধারণভাবে একটা সর্বদলীয় সংগঠন, মানে শুধু ওখানে যে দেবাশিস বাবুর মতো বামপন্থীরা থাকেন তাই নয়, সেখানে ইতিহাস যদি দেখা যায়, ওয়েব কুটার ইতিহাস, সেখানে অমিতোষ চক্রবর্তী, দিলীপ চক্রবর্তীর মতো মানুষেরাও এই ওয়েব কুটার সৃষ্টির পেছনে ছিলেন। এবং ওখানে আমি যখন ছিলাম সেটা হচ্ছে একেবারে বিরোধী পক্ষ হিসেবে, বামফ্রন্টের বিরোধী পক্ষ হিসেবে সেখানে ছিলাম। ঠিকই বলেছেন দেবাশিস বাবু, ঠিকই বলেছেন, আমরা একসময় একসঙ্গে করতাম। এবং সব থেকে সমস্যার জায়গা যেটা ছিল দেবাশিস বাবু, সেটা হচ্ছে যে সেই আমলে অল্টারনেটিভ কোনো শিক্ষক সংগঠন ছিল না। তাই শিক্ষক সংগঠন আমাদের ওয়েব কুপা যখন তৈরি হলো তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায়, তখন থেকেই কিন্তু আমি তো ওয়েব কুপাতে চলে এসেছি। সুতরাং আপনার প্রশ্নের উত্তরটা বোধহয় আমি খুব সম্ভবত দিয়ে আসতে পারলাম। আপনি গোর্খাল্যান্ড সম্পর্কে দুটো একটা কথা বললেন, এবং মূল সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গের 2021-এর নির্বাচনে মানে আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে যে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে মানে পশ্চিমবঙ্গের বিধানসভায় বাম এবং কংগ্রেসের কোনো রিপ্রেজেন্টেশন নেই। এটা না থাকাটা আমি মনে করি যে ভারতবর্ষের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই ডেমোক্রেসির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ওনাদের রিপ্রেজেন্টেশন থাকলে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ আরো সমৃদ্ধ হতো। মানে আমি যথেষ্ট আপনাদের মানসিকতাকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে কোথাও বোধহয় আপনাদের সেই মানে বর্তমান যে রেজাল্ট, সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতেও আপনাদের মানে কথার যে লাইনটা, মানে আক্রমণের যে লাইনটা, সেই লাইনের কোনো পরিবর্তন হয়নি। মানে আপনারা সেই আক্রমণ যখন করেন, সেই আক্রমণের মূল লক্ষ্য হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। কিন্তু পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আক্রমণ হয়তো করেন, কিন্তু তুলনামূলকভাবে বিজেপি সম্পর্কে আপনারা মানে কম সরব, যেটা মানে আপনাদের বহু সময় আপনাদেরও বিভিন্ন বিশিষ্ট নেতৃবৃন্দের বক্তব্যে উঠে এসেছিল। আমি আর বিস্তারিত আলোচনা করতে চাই না, কারণ এখানে বিষয়টা অন্য। আর আমি একটা কথা খালি জিটিএ প্রসঙ্গে আপনি যখন তুললেন গোর্খাল্যান্ডের কথা, তখন আপনি একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই, রতনলাল ব্রাহ্মণ। সেই রতনলাল ব্রাহ্মণ একজন কমিউনিস্ট লিডার ছিলেন, এবং সেই রতনলাল ব্রাহ্মণ কিন্তু গোর্খা জাতিসত্তা এবং গোর্খা জাতিসত্তার পরিপ্রেক্ষিতে একটা আলাদা রাজ্যের দাবিতে তিনি কিন্তু সেই সময় আন্দোলনে, সেই সময় তার মতামত প্রকাশ করেছিলেন। সুতরাং কমিউনিস্ট পার্টির অতীত ইতিহাসটাও দেখে রাখবেন যে গোর্খা জাতিসত্তার এই আন্দোলনটা আজকের নয়, বহু পুরনো আন্দোলন। আমরা তাদের প্রতি যথেষ্ট সচেতন, এবং এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 2001 থেকে তো প্র্যাকটিক্যালি বামফ্রন্টের কোনো নেতৃত্ব পাহাড়ে উঠতে পারতো না। এমনকি আপনার উত্তরবঙ্গের চিফ মিনিস্টার যিনি ছিলেন অশোক ভট্টাচার্য, তিনিও পাহাড়ে উঠতে পারতেন না। তা
তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গত 10 বছরে কিন্তু পাহাড়ে সব মানুষ যেতে পেরেছে। আমার সৌভাগ্য হয়েছে পাহাড়ে গিয়ে আমি সিপিএম নেতৃত্বের সঙ্গে সেখানে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, যেখানে দেখেছিলাম যে সেখানে সিপিএম নেতৃত্ব সেখানে যেতে পেরেছে। আমি তুলেছিলাম প্রসঙ্গটা। যিনি বর্তমানে অবশ্য এখন আপনাদের দলে নেই, বিজেপিতে চলে গেছেন, আমি নাম বলছি না তার, তিনি চলে গেছেন, তিনি আপনাদেরই রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেই মানে আলোচনায় অংশগ্রহণ করতে এসেছিলেন। তাকে আমি বলেছিলাম যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করুন, কিন্তু 2011-র পর অন্তত সব মানুষ পাহাড়ে যেতে পারছে। পাহাড়ের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা এটা বোধহয় পাহাড়ের মানুষই বলতে পারবেন, কারণ তারা এখন আর ওই ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে, যেটা 2001 থেকে 11 পর্যন্ত যে পরিস্থিতি, পাহাড়ের অগ্নিগর্ভ পরিস্থিতি, সেদিনকে আর ফিরে যেতে চান না। আমি ডিটেলসে যাচ্ছি না, এটা প্রসঙ্গ এবার বলেছিলেন সৌমিত্র বাবু যে প্রশ্নটা করেছিলেন, আমি তার কথাতে একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে বিজেপির আমলে কিন্তু 2018 জানুয়ারি মাসে আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের সিনিয়র 4 জন বিচারপতি তারা সংবাদ মাধ্যমের কাছে এসেছিলেন। প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে 4 জন সিনিয়র বিচারপতি তারা সংবাদ মাধ্যমের কাছে এসেছিলেন শুধু একটাই বক্তব্য নিয়ে, যে বিজেপি এই বিচার বিভাগের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করতে চাইছে। ফলে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু এই আমলে অনেক প্রাসঙ্গিক। আমি মনে করি না একজন মানুষ অন্য রাজনীতি করতে পারেন, তিনি আবার অন্য প্ল্যাটফর্মে গিয়ে তিনি সেই রাজনৈতিক দলের পতাকা বহন করেন, আমি বিশ্বাস করি না। কিন্তু একাধিক ইনস্ট্যান্স আছে যে যেখানে সেই নির্দিষ্ট মামলা বহু লোক শুনতে চাননি। আপনাদের স্মরণে আছে এই যে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে, অর্থাৎ ওই নারদ মামলায় যে তৃণমূল কংগ্রেসের যে বিধায়কদের জোর করে মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক তাদের দুজনকে অ্যাটাচ করা হয়েছিল। তার সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়। সেই মামলায় কিন্তু 2 জন মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের তারা সরে দাঁড়িয়েছিলেন, মূলত তারা বাংলার বলে। ফলে খুব স্বাভাবিকভাবে এই দাবিটা খুব ন্যায়সঙ্গত যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই নির্দিষ্ট বিচারপতির আদালতে এই কথাটা বলেছেন যে আপনি নিরপেক্ষ বিচারের পরিপ্রেক্ষিতে আপনি এটা থেকে সরে দাঁড়ান। এরকম একাধিক ইনস্ট্যান্স আছে, ফলে আইনসম্মতভাবেই দাবি করা হয়েছে। আমার কথা হচ্ছে যে যখন বিচার হবে সেই বিচারের রায়ে দুপক্ষের কথা কেন শোনা হবে না? আপনাদের স্মরণে আছে যে যখন 4 জন মন্ত্রী বিধায়ককে যখন ধরা হলো এই 2021-এর নির্বাচনের খুব অল্প দিনের মধ্যে, তখন কিন্তু আপনারা দেখেছিলেন যে মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যে রায় প্রকাশিত হয়েছিল, সেই রায়ে ওই জামিনটা আটকে গিয়েছিল। সেখানে কিন্তু বিরোধী পক্ষ মানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কথা কিন্তু সেখানে শোনা হয়নি। ফলে খুব স্বাভাবিকভাবে আমি চাই না যে বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের আস্থা থাকাটা খুব স্বাভাবিক, আমারও আস্থা রয়েছে, কারণ আমারও আলটিমেটলি আমি শেষ পর্যন্ত বিচার ব্যবস্থার কাছেই যেতে হবে মানুষকে। সেই জন্য বলছি যে দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার মধ্যে কোনো কোনো বেআইনি কিছু নেই, এবং যার সম্বন্ধে করেছেন তার একাধিক ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তিনি কিভাবে যুক্ত ছিলেন, তিনি কিভাবে ওই দলের হয়ে বিভিন্ন মামলা মকদ্দমা করেছিলেন, সেগুলো আমরা জানি। ফলে দাবিটা ন্যায়সঙ্গত। এখন দাবিটা বিবেচনা করার দায়িত্ব নিশ্চয়ই সেটা মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বুঝবেন। অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, একটা কথার সঙ্গে আমি সঞ্চালক হিসেবে একমত যে ঘর পরিবর্তন বা বেঞ্চ পরিবর্তনের একটা অধিকার কিন্তু অবশ্যই পিটিশনারের বা যিনি বাদী হন তার থাকে, কিন্তু সেটা যথাযথ কারণ দেখাতে হয়। পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা একটা কারণ, এবং জাস্টিস অনিরুদ্ধ বসুর ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টও দেখেছিলাম তিনি নিজে সরে দাঁড়িয়েছিলেন, একদম সঠিক কথা বলেছেন। তো এ ক্ষেত্রে একটাই শুধু বলার আছে, যেটা বিশিষ্ট আমাদের আইন বিশেষজ্ঞরা বলেছেন যে কে কবে কোন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যদি বর্তমানে তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে অবশ্যই এটা প্রতিবাদ করা উচিত, কিন্তু যদি কোনোদিনও তার আইনজীবী থাকাকালীন তিনি কোনো রাজনৈতিক দল করে থাকেন, পরবর্তী ক্ষেত্রে কোনো যোগাযোগ না থাকে, সেক্ষেত্রে বিচার ব্যবস্থার প্রভাব কি করে পড়তে পারে, এই বিতর্ক চলতেই থাকবে। আমি এই বিতর্কের অবসান কবে ঘটবে জানি না। আমি এখন আপাতত মতামত জানার আগ্রহ প্রকাশ করছি ডক্টর মহানন্দা কাঞ্জিলালের কাছ থেকে। দেখুন, এই ব্যাপারে আমি প্রথমে যেটা বলতে চাই যে প্রশাসক হিসেবে যেরকম আমরা চাইবো যে রাজনৈতিক দল হোক বা যে রাজনৈতিক নেতা নেত্রী হোক তার একটা নিরপেক্ষতা থাকবে।
যেমন মাননীয় রাজ্যপালকে নিয়ে, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে নিয়ে তো অনেক বিতর্ক চলছে, বহুদিন ধরে চলছে। কেন চলছে? তার কারণ হচ্ছে যে আমরা নিরপেক্ষতা চাইছি। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইবো যে আমাদের রাজ্য যিনি পরিচালনা করবেন, যিনি শাসক দল হিসেবে থাকবেন, তিনি নিরপেক্ষ হবেন এবং রাজ্যপালের যে সমস্ত কাজকর্ম তার মধ্যেও তিনি নিরপেক্ষতার পরিচয় দেবেন এবং এটাই বাঞ্ছনীয়। এবারে বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা সাধারণ মানুষের বলা উচিত নয় বলে আমার মনে হয়, কারণ বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে এবং থাকবে। ভারতীয় বিচার ব্যবস্থা অত্যন্ত স্ট্রং। আমরা অনেক শক্তিশালী রায় দেখেছি, সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, যুগান্তকারী রায় দেখেছি। কাজে ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমার ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আস্থা আছে। কাজে এটা নিয়ে আমার মনে হয় কোনো দ্বিধা থাকা উচিত না। তবে রাজনৈতিক ব্যাপার, মানে রাজনৈতিক মতামত তো যে কোনো মানুষেরই থাকতে পারে, কিন্তু যখন একজন বিচারপতি সে বিচারপতির আসনে বসছে, তখন কিন্তু তিনি নিরপেক্ষ বিচার করবেন, এটাই কাম্য এবং এটাই আশা করা যায়। কাজে তখন তিনি কংগ্রেসের কি সিপিএম এর কি বিজেপি, এই কথাগুলো নিশ্চয়ই থাকা উচিত নয়। যে মনু সিংভি যিনি তৃণমূলের হয়ে লড়াই করছেন, তিনি তো কংগ্রেস দলের সাপোর্টার বলেই আমি জানি। তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা না আসাই ভালো। তবে আপনি যেটা বললেন সৌমিত্র বাবু, যে এই ব্যাপারে কিন্তু মানে পরিবর্তন করা বা বিচারপতির কে অন্য বিচারপতি আনার যে মানে কি বলবো প্রয়োজনটা বা পিটিশনটা যে কেউ করতে পারে, সেটা আইনে রয়েছে, কিন্তু আইনই শেষ কথা নয়। যদি এই ধরনের ঘটনা বারে বারে হতে থাকে যে আমরা চাইছি না এই বিচারপতিকে, চাইছি না অন্য আরেকজনকে দিন, তাহলে জনগণের কাছে বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবে, বিচারকদের উপর একটা প্রশ্ন থেকে যাবে। কাজে এই বার্তাটা দেওয়াটাও, জনগণকে এই বার্তা দেওয়াটারও কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে। কাজে এটা চিফ জাস্টিসের উপর ছেড়ে দেওয়া উচিত। আবেদন নিশ্চয়ই হতে পারে যে আমাদের এই বিচারপতিকে আমরা চাই, চিফ জাস্টিসের নিশ্চয়ই এটা দেখবেন উনি, এবং বিচারকের আসলে যিনি বসবেন তিনি নিরপেক্ষ হবেন, এটাই আমি চাইবো সাধারণ নাগরিক হিসেবে। আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বুকে, যেহেতু আমি হাইকোর্টের সঙ্গে প্র্যাকটিস অনেক বলছি, আমি একটা কথা খালি একটুখানি বোধহয় মহানন্দাদির পরিপ্রেক্ষিতে বলা দরকার আছে। সেটা হচ্ছে, দেখুন, অভিষেক মনু সিংভি তিনি কংগ্রেসের একজন সাংসদ, তিনি একটা মামলা লড়ছেন এক পক্ষের হয়ে। সেটা তিনি যে কোনো কারোর বিরুদ্ধেই লড়তে পারেন, আমি সেটা বলছি না। 2018 সালের জানুয়ারি মাসে যে 4 জন বিচারপতি সংবাদ মাধ্যমের কাছে এসেছিল, কেন এসেছিল তাদের জিজ্ঞাসা করুন। আজকে তো প্রশ্ন উঠেছে, বহু বিচার নিয়ে, প্রচুর রায় নিয়ে প্রশ্ন আছে, মানুষের মনে আছে। তা সেইটাই তো, বিশ্বাসযোগ্যতা তো অবশ্যই বিচারের প্রতি, বিচারকের প্রতি বিশ্বাস আছে বলেই তো প্রধান বিচারকের কাছে দাবি করা হয়েছে যে তিনি মানলে সেটা হবে, তার কাছে সেটা আমরা দাবি করেছি। বিচার ব্যবস্থার প্রতি আমরা যাতে মানুষ বিশ্বস্ত থাকতে পারে, তার জন্যই এই দাবি। আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বুকে যে কামদুনির একটা মামলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, বারাসত থেকে ব্যাংশাল কোর্টে অর্থাৎ সিটি সেশনস কোর্টে ট্রান্সফার হয়ে এসেছিল। কারণ সরাসরি এই আমাদের সরকারি দল তৃণমূল কংগ্রেসের একটা আভ্যন্তরীণ চাপ এই মামলার উপর কাজ করছিল বলে অভিযোগ করেছিলেন মামলাকারীরা। আমি নামগুলো অন স্ক্রিন বলছি না। যে মামলায় অবশ্যই মামলাকারীদেরই জয় হয়েছিল, কিন্তু সেই মামলা ট্রান্সফার হয়ে এসেছিল। ট্রান্সফারের একটা পদ্ধতি আছে, হাইকোর্টে একটা আমাদের আইনের প্রভিশন করা আছে, সেই প্রভিশনে ট্রান্সফার করতে হয়, সেকশন 24 অফ দ্য সিভিল প্রসিডিওর কোড দিয়ে ট্রান্সফার করে আমাদের আনতে হয়, এবং সেই মামলার ক্ষেত্রে চিফ জাস্টিস তখন মামলাটাকে স্থানান্তর করেছিলেন। এই ঘটনা আমাদের ঘটে, কিন্তু বেঞ্চে স্থানান্তরের ঘটনা কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা একটা নজিরবিহীন। তবে যে কারণে এইটা করা হয়েছে, আমি একজন আইনজীবী হিসেবে মনে করি যে মমতা ব্যানার্জি ভুল করেছেন এটাও আমি বলতে পারবো না, মমতা ব্যানার্জি সঠিক করেছেন এটাও বলতে পারবো না। সম্পূর্ণরূপে নির্ভর করছে কৌশিক চন্দ্র যেদিন তিনি তার রায়টা দেবেন, কি রায় দেন। দুটো রায় দিতে পারেন, একটা হচ্ছে আমি নিরপেক্ষতার স্বার্থে আমি এই বেঞ্চে মামলাটা শুনতে চাই না, এখনো তো মূল মামলা যাওয়াই হয়নি। আর দ্বিতীয় হতে পারে যে আমি একটা নিরপেক্ষ ব্যক্তি হিসেবে আমি এই মামলার রায়টা দিলাম, যে এই মামলার রায়টা দেওয়ার পর আমি মামলার বাকিটা মানে ট্রায়ালটাকে আমি চালাবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে।
যদি তিনি শুনতে না চান তাহলে তাকে আবার কিন্তু চিফ জাস্টিসের কাছে মামলাটাকে ফেরত পাঠাতে হবে। চিফ জাস্টিস আবার কিন্তু সিনিয়র মোস্ট জাস্টিসদের দিয়ে কিন্তু সিঙ্গেল বেঞ্চ, অবশ্যই ডিভিশন বেঞ্চে যাবে না, সিঙ্গেল বেঞ্চের জাস্টিসকে দিয়ে কিন্তু আবার মামলাটা করাবেন, এটাই পদ্ধতি। আমি আসছি সুদীপ্তা রায়চৌধুরীর কাছে। সুদীপ্তা, আপনার কি মনে হয় যে মমতা ব্যানার্জি যে দাবিটা করেছেন ঘর পরিবর্তনের জন্য চিফ জাস্টিসের কাছে, এটা যুক্তিসঙ্গত হয়েছে? খুব সংক্ষেপে বলবেন, কারণ সময় কিন্তু আমাদের প্রায় শেষ। আচ্ছা, সংক্ষেপে যখন তখন আমার আরো একটা কথা বলার ছিল দেবাশিস বাবুকে, সেটা তাহলে আর বলছি না, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, সংক্ষেপেই বলছি। দেখুন, আপনি নিজেই একজন লয়ার হিসেবে বলছেন, আইনজ্ঞ হিসেবে বলছেন যে একজন মানুষের এই পিটিশনটা করার, অ্যাপিল করার কোর্টের কাছে অধিকার আছে। আমরা সংবাদ মাধ্যমে বেরিয়েছি যে অভিষেক মনু সিংভি বলছেন বিচারপতির রোলটা হওয়া উচিত সিজারের স্ত্রীর মতো সন্দেহের ঊর্ধ্বে, তার ভূমিকাটা এমনি হওয়া উচিত। আমরা এটাও দেখতে অভিষেক মনু সিংভি বলেছেন। তো আমাদের দেশে বর্তমানে আমরা তো এটাও দেখেছি বিচারপতি রিটায়ার করছেন, এক মাসের মধ্যে এমপি হচ্ছেন, আবার কোন বিচারপতিকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, এটাও আমরা দেখেছি। এইসব দেখে কতটা রাখবে, মানে নিরপেক্ষ ভাবে কথাটা মানে রায় দেবেন এই বিষয়ে রাজ্য মানে যিনি অ্যাপিল করেছেন তিনি আশঙ্কা বোধ করায় তিনি বলেছেন এইটাকে সরিয়ে দিতে। যেমন আমি আপনাকে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, আমি নাম করেই বলছি, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ বিড়ালের কোর্ট বেঞ্চে যে মামলাটা ছিল, ওই আমাদের ওই যে নারদার কেসটা, সেখানে দুই বিচারপতি দ্বিমত করেছিলেন বলেই আবার 5 জনের একটা বেঞ্চ ক্রিয়েট করতে হয়েছিল। তো এই জন্যই আর কি আমরা দেখেওছি যে আমি আপনারা সকলেই জানবেন রাজেশ বিন্দাল মহাশয়ের সব বিষয়ে দেখা যায় রাজ্য সরকারের সঙ্গে সহমত পোষণ করতে পারেন না, ও আরো একটি অন্য মামলাতেও আমরা দেখেছি। তো এক্ষেত্রে একজন পিটিশন করতেই পারেন যে আমি এখানে স্বস্তি বোধ করছি না, আমি আশা করছি না এখান থেকে আমি সুবিচার পাবো। এখানে এটা বোধ হয় একজন মানুষ করতেই পারেন, কারণ এতগুলি কেস লস আমি আপনাকে দেখালাম। বেশ, আমি একজন আইনজীবী হিসেবে এই প্রশ্নটা তুলতে পারি, সঞ্চালক হিসেবে নয়। সেটা হচ্ছে দিল্লি থেকে একটা পিটিশন এলো, তার বেসিসে জামিন স্টে হয়ে গেল। কিসের পিটিশন? এরকম কোন পিটিশন উইদাউট এফিডেভিট করে যে জামিন স্টে করা যায়, এরকম আইনে কোনো প্রভিশন আছে বলে আমি জানি না। আর 2 নম্বর হচ্ছে সৌমিত্র বাবু, 1 মিনিট, আমি কাইন্ডলি আমাকে 9টা একটু ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমার আরেকটা কাজ। আচ্ছা, 9টা তো 8:48, তখন আপনাকে আমি জাস্ট এর পরের রাউন্ডটা আমি আপনাকে দিয়ে শুরু করছি, তাহলে আপনি কুইট করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, কৌশিক চন্দ্র অভিষেক মনু সিংকে প্রশ্ন করেছেন, আপনি তো কংগ্রেসের একজন সাংসদ, আপনি কি করে তৃণমূলের হয়ে লড়ছেন? তাহলে আপনি কি লড়ছেন না? এটা আমার মনে অবাঞ্ছিত এবং অধিকারের বহির্ভূত করেছেন। একজন জাস্টিসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, একজন লয়ারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তার ক্লায়েন্ট করতে পারে, একজন বিচারপতি কি করতে পারেন? তিনি তো একজন প্রফেশনাল লয়ার। একজন বিচারপতি কোন ব্যক্তিগত জীবনটা খুব মানে অন্যরকম ভাবে কাটাতে হয় বলে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা, অনেক খুব কাছের বন্ধু আছেন যিনি বিচারপতি, আমি তার নাম নেব না, তার জীবনটাই একজন সাধারণ মানুষের জীবনের থেকে আলাদা। আমি সেটা জানি বলেই খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে বিচারপতি আর একজন আইনজ্ঞ এক হতে পারে না। আমি আইনজীবী হিসেবে যদি আমার কাছে সিপিএম পার্টি আছে আমি কেস করবো, তৃণমূল পার্টি আছে আমি কেস করবো, আমি কারোর ক্ষেত্রে ভোট নির্দিষ্ট দিই, তাহলে আমি একজন আইনজীবী হিসেবে দেবো না, কারণ আমি তো বিচার করছি না, আমি বিচার প্রার্থী। আমরা এবার আসছি সরাসরি ডক্টর দেবাশিস মহাপাত্রর কাছে, খুব সংক্ষেপে বক্তব্য, তারপরে মহানন্দা কাঞ্জিলাল আমাদের শেষ টার্মটাকে শুরু করবো। দেবাশিস বাবু, আপনার কি মনে হয় যে মমতা ব্যানার্জির এই দাবি কি যুক্তিসঙ্গত? বাবা, এই যে তৃণমূল কংগ্রেসের র্যালি হয়েছিল একটা মৌন মিছিল, যেটা অবশ্যই একদম বাঞ্ছনীয় নয় এবং গ্রহণযোগ্য নয়, হাইকোর্ট এরকম র্যালি করা কিন্তু অবশ্যই একটা অ্যাডভোকেট অ্যাক্টের পরিপন্থী বলে আমি একজন অ্যাডভোকেট হিসেবে মনে করি, যে তারা করেছেন, এবং হাইকোর্টে এই ধরনের র্যালি আমরা আগেও দেখেছি। তো আপনার কি মনে হয় যে এটা একটা নজিরবিহীন ঘটনা হাইকোর্টে হতে চলেছে, যে একজন জাস্টিসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে? প্রথমে বলে রাখি যে
হাতটা নামাতে হবে, আপনার হাতটা নামাতে হবে, মুখটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা মুখটা দেখা যাচ্ছে না। খুব এবার বলুন। খুব সংক্ষেপেই বলতে বলা হয়েছে। এখন আমাকে সুমন বাবু রতনলাল ব্রাহ্মর কথা তুলে দিয়েছেন, এবং তৎকালীন সময়ে যারা কমিউনিস্ট লিডার ছিলেন, গণেশলাল সুবা, যারা এই গোর্খাদের জনজাতির সঙ্গে যুক্ত, এর ইতিহাস যদি বিশ্লেষণ করতে হয়, আমার কাছে একবারে রিসার্চ থিসিস আছে, তার বিস্তারিত তথ্য আমার কাছে আছে। সেই সময় নেই বলে আমি হয়তো বলতে পারছি না। গোর্খাল্যান্ডের আমার গবেষণা আছে যথেষ্ট। আরেকদিন অনুষ্ঠান করব। আপনারা গোর্খাল্যান্ড নিয়ে যেদিন আলোচনা, অবশ্যই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। জাতিসত্তা কি, কারণ আমাদের চ্যানেলে তো সব রকম আলোচনা হয়। এখানে আক্রমণের কোনো বিষয় নেই, যুক্তি এবং তথ্যের উপর নির্ভর করে কিছু কথা আমরা আদান প্রদান করছি জাস্ট। তো প্রথমে যেটা আপনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করলেন, মমতা ব্যানার্জি যে র্যালিটা করেছিলেন, সেটা সম্পূর্ণ হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে অ্যাক্ট, যেটা উনার চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অর্ডার হিসাবে পাবলিকের কাছে প্লেস করছেন। আমি বলছি যে কৌশিক চন্দ্রের ঘর পরিবর্তনের দাবিটা কি যুক্তিসঙ্গত? এই প্রসঙ্গটা আপনাকে জিজ্ঞেস করেছি। না না, যুক্তিসঙ্গত অবশ্যই। কারণ হচ্ছে যে বিচারপতিরা রাজনৈতিকভাবে এখন প্রভাবিত হচ্ছেন। আপনি রঞ্জন গগৈর কথাটা একটু চিন্তা করুন না, দিলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবেন। দিস ইজ দ্য এফেক্ট অফ দ্য কোর্ট অফ আওয়ার ইন্ডিয়া। তার প্রধান বিচারপতি যিনি রাম মন্দিরের রায় দিলেন, আমাদের সিঙ্গুরের যিনি রায় দিয়েছিলেন, তিনি পরে গিয়ে সুপ্রিম কোর্টে কি করলেন? এই সমস্ত ঘটনাগুলো তো আমাদের কাছে ইতিহাস হয়ে আছে। ফলে রাজনৈতিকভাবে প্রভাব থাকবে না বিচারপতিদের উপরে, এটা আমি বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে অনেক ক্ষেত্রেই তারা প্রভাবিত হন, কিন্তু ভারতবর্ষের সংবিধান, রুলস রেগুলেশনস, আমাদের যে প্রোটোকলস, যেগুলো আমাদের সংবিধান অনুযায়ী যে নিয়ম কানুনগুলো আমাদেরকে নিয়ে বিচার ব্যবস্থাকে পরিচালিত করতে হয়, সেই পরিচালনা করার ক্ষেত্রে বিচারপতিরা অনেকটাই হয়তো পালন করার চেষ্টা করেন, কিন্তু তারা কোনোভাবেই রাজনৈতিক মোটিভেটেড হন না, এই কথাটা 100% বলা যাবেন না। অনেক ক্ষেত্রেই তারা রাজনৈতিক মদতপুষ্ট হয়েই বিচারকে প্রভাবিত করেন। আমরা ডিএর রায়ের ক্ষেত্রেও দেখেছি প্রভাবিত করেছেন। এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার ডিএর মামলার কোনো সুবিচারই দেননি কর্মচারীদের। বিভিন্ন রায় আছে, একের পর এক টেট নিয়ে রায় আছে। আমি যদি এক একটা বিশ্লেষণ করি অনেক সময় লেগে যাবে। এটাই হচ্ছে আমার পরিষ্কার বক্তব্য। বেশ, আমরা আমাদের দ্বিতীয় যে শিরোনামটা রেখেছিলাম যে বিচার ব্যবস্থা কি প্রশ্নের মুখে, আমরা 4 বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে তাদের মতামত জানলাম। যেহেতু আমাদের সময় খুব সংক্ষেপ, আমি শেষ আমাদের যে শিরোনামটা নিয়ে আসবো, 2 মিনিট করে প্রত্যেককে আমি অনুরোধ করবো, 2 মিনিট করে সময়। সেটা হচ্ছে যে আমলার উপর আইনি হামলা, মানে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নেবার পরও তাকে আইনি জটিলতা থেকে মুক্তি দেওয়া হচ্ছে না, তাকে নোটিশ করা হয়েছে, শোকজ করা হয়েছে। আমি একজন আইনজীবী হিসেবে অবাক হয়েছি, 1 মাস কখনো একটা শোকজের স্প্যান থাকতে পারে, এটা তো আমার এত বছরের আইনজীবী জীবনে কখনো আমি দেখিনি। আপনার কি মনে হয় মহানন্দা ম্যাডাম, এটাও কি একটা রাজনৈতিক প্রতিহিংসা? খুব সংক্ষেপে দেখুন, আপনি একটা টার্ম ইউজ করলেন, রাজনৈতিক প্রতিহিংসা। আমি আবার ওই একই কথাই বলবো যে যিনি শাসক হবেন, যিনি প্রশাসক হবেন, তিনি নিরপেক্ষ হবেন। সাধারণ নাগরিক হিসেবে আমরা এটাই চাই, সেটা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, দুটো ক্ষেত্রেই যে কোনো ডিসিশন নেওয়ার আগে তার ভাবা উচিত যে আমি প্রশাসক সমস্ত নাগরিকের, আমি আমার পার্টির মেম্বারদের প্রশাসক নই, আমি সমস্ত রাজ্যের সব মানুষের প্রশাসক। সেরকম কেন্দ্রীয় সরকার যিনি দেশ শাসন করছেন তার মাথায় রাখা উচিত যে আমি ভারতীয় প্রতিটি নাগরিকের জন্য কাজ করছি। কাজে এখানে প্রতিহিংসা শব্দটা আসাই উচিত নয়। কাজে এই ধরনের শব্দ যদি আসে তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। এবং আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে শোকজ করা হয়েছে এটাও আমি বলবো খুব দুর্ভাগ্যজনক। শোকজ কখন করা হয়? একটা চাকরিতে যখন কোনো আর্থিক দুর্নীতি হয় বা তার একটা চূড়ান্ত নেগলিজেন্স হয় তখন তাকে শোকজ করা হয়। আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে শোকজ করা হয়েছে, উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্যই ব্যস্ত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। কাজে তিনি তো আর পার্সোনাল ছুটি কাটাবার জন্য ওটা ওনার প্রাইম মিনিস্টারের দায়িত্ব থেকে ছেড়ে দিয়ে যেতে পারে না। মুখ্যমন্ত্রী তার হচ্ছে ফার্স্ট অ্যাপয়েন্টার, তার সঙ্গে থাকতেই হবে তাকে।
এটাই হচ্ছে আমাদের আইন। ঠিক আছে, সেটা তো নিয়মের ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তিনি তো পার্সোনাল ছুটি ভেকেশন কাটাবার জন্য প্রাইম মিনিস্টারের মিটিং অ্যাটেন্ড করেননি, তা তো নয়। তিনি আরেকটা ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে বোধহয় সময় চেয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রেজেন্ট ছিলেন, করেছেন। কাজেই এগুলো একটু ভেবে দেখা উচিত যে এটা দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে কি পিকচার যাচ্ছে। কাজেই এটা প্রতিহিংসা শব্দটা আসাই কখনো উচিত নয়। এটা তো বিশেষ করে একটা শাসক দলের কাছ থেকে এটা কখনোই আসা উচিত না। এটা দুর্ভাগ্যজনক বলে মনে করি, যেখানে আলাপন বন্দ্যোপাধ্যায় একজন স্বচ্ছ, তার ভাবমূর্তি অত্যন্ত দক্ষ একজন চিফ সেক্রেটারি আমাদের রাজ্যের, এবং তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত কাজে সবসময় সাহায্য করেন। কাজে এটা কখনোই আসা উচিত নয় বলে আমার মনে হয়। ডক্টর মহানন্দা কাঞ্জিলাল, বেঙ্গলাদেশের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনি আমাদের সঙ্গে দিয়েছেন, এবং কালকে বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে একটা খুব ভালো অনুষ্ঠান আমরা করছি, যদি সময় থাকে আপনাকে অনুরোধ করছি দেখার জন্য। স্মৃতির আলোয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তার স্মৃতিচারণ করবেন, তার কন্যা পৌলমী চট্টোপাধ্যায় এবং পুত্র সৌগত চট্টোপাধ্যায়, এবং সাক্ষাতে সরাসরি থাকবো আমি সৌমিত্র মুখোপাধ্যায়। অনুরোধ করলাম অনুষ্ঠানটা দেখার জন্য। ঠিক আছে, এবার আসি অধ্যাপক সুমন ব্যানার্জির কাছে আছি। হ্যাপি টপিক নিয়ে জাস্ট 2 মিনিটের মধ্যে আপনার কি মনে হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করার মধ্যে বিজেপির এই যে পরাজয়, এই পরাজয়ের একটা প্রতিহিংসা জাগ্রত হচ্ছে? এটা তো বলারই দরকার নেই, আপনি তো নিজেই শব্দটা ব্যবহার করে দিলেন। মানে শুধুমাত্র প্রতিহিংসা বাদ দিয়ে আর কিছুই নয়। কারণ যে বা কেন্দ্রীয় সরকার তাকে কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে 3 মাসের এক্সটেনশন দিয়েছে, সেই কেন্দ্রীয় সরকারই তার রিটায়ারমেন্টের দিনে তাকে যেভাবে হেনস্থা করার চেষ্টা করলো, এটা একদম রাজনৈতিক প্রতিহিংসা। আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিলে জিনিসটা পরিষ্কার হবে। 2010 থেকে 2020 মধ্যে মানে 405 জন ভারতীয়র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল, যার কারণ তার মানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল তার, যার মধ্যে 96% হচ্ছে 2014 পরে, আর 149 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে তারা মোদির বিরুদ্ধে কথা বলেছে বলে, আর 144 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা হয়েছে তারা যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কথা হয়েছে। মানে আমি বলছি যে এই আমলে, বিজেপির যারা শাসক তারা কতটা প্রতিহিংসা পরায়ণ তার ছবি পরিষ্কার ভাবে একদম কোর্টের নির্দেশে পাওয়া গেছে, যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ শুধুমাত্র মোদীর সমালোচনা করেছে বলে বা যোগী আদিত্যনাথের সমালোচনা করেছে বলে এই পরিসংখ্যানটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বলে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে বাংলার ভরাডুবি এবং তার যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসা চূড়ান্ত রূপায়ণ হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়। খুব সংক্ষিপ্ত হবে সুদীপ্তা রায়চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক, আপনি কি বলবেন? দেখুন, ভারতবর্ষের সুদীপ্তা রায়চৌধুরীর সঙ্গে নেট যোগাযোগ ব্যবস্থা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা আশা করবো সেটা তার থেকে বড় ইমার্জেন্সি আর কিছু হয় না। নেট যোগাযোগ ব্যবস্থা সুদীপ্তা রায়চৌধুরীর আমাদের বিচ্ছিন্ন হয়ে শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ভারতবর্ষে বর্তমানে যে সরকার চলছে, সেই সরকার প্রত্যেক গত 7 বছর ধরে ইমার্জেন্সি ডে পালন করে। ইমার্জেন্সি যে ঘটনাটা ঘটেছে 1974 সালে, সেটাকে পালন করা হয় আজ এতগুলি বছর ধরে, মানে 7 বছর ধরে পালন করছে। বর্তমানে ভারতবর্ষে একটা স্বর যদি ওঠে এই মোদী সরকারের বিরুদ্ধে, তাকে তার পিছনে এজেন্সি নিয়ে দেওয়া হয়। এই সরকার অ্যাকচুয়ালি সব জায়গায় সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে যাওয়াতে আজকে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিকভাবে এত বড় একটা, আমি সচেতন শব্দ থাপ্পড় খাওয়াতে এই সরকার মরিয়া হয়ে গেছে পশ্চিমবঙ্গকে কোনোভাবে কোনো সমস্যায় ফেলার জন্য। কখনো বঙ্গভঙ্গ তো কখনো পশ্চিমবঙ্গের আমলাকে একটা অসুবিধায় সম্মুখীন ফেলে দেওয়া, এই হচ্ছে এই সরকারের এক এবং একমাত্র এজেন্ডা। আমরা এইটুকু জানি, আমরা গত যে ঘটনাটা ঘটেছিল মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে নিয়ে, আমরা সেই সময় জহর সরকারের কিছু লেখা একটা সংবাদ মাধ্যম রোজ বার করছিল, আমরা সেখানে পড়ে জেনেছি যে
আইনত তিনি কোনো অন্যায় করেননি, তিনি তার থাকার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গেই। মুখ্যমন্ত্রী যদি তাকে রিলিজ না দেন বা মুখ্যমন্ত্রী যদি তাকে ফার্দার নির্দেশ না দেন, ওর প্রয়োজন, ওর প্রধানমন্ত্রীর সঙ্গে একলা কোনো মিটিং করবার অধিকার নেই। এইটাই হচ্ছে মূল আইনটা, আর উনি সেটাকেই পালন করেছেন। আজকে যে আরেকটা বাইপাস করা হচ্ছে, যে এটা একটু আগে মহানন্দী বলেই গেলেন যে ইয়েটাকে দিয়ে এই নতুন যে আইনটাকে প্রয়োগ করা হচ্ছে, উনি সেই কাজেই ব্যস্ত ছিলেন। অতএব কোনোভাবেই তাকে আইনত কোনো সমস্যা ফেলা যায় না। শুধু বোধহয় তার অবসরকালীন যে সুযোগ সুবিধাগুলি উনি পেতেন, আমি জানি না সেগুলি নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা, সেগুলি আমরা সাধারণত জানতে পারিনি। আসলে এটা কেন্দ্রীয় সরকারের ভেন্ডেটা ছাড়া আর কিচ্ছু না। কেন এর মধ্যে একজন আমলাকে টেনে এনে এরা নিজেদের সিটাস থেকে আরো নামানো, আরো নিজেদেরকে মানে রাজনৈতিক সিটাস থেকে নামিয়ে ফেললো, এটা আরো লজ্জা। আমি শেষ বক্তা আমাদের আছেন অধ্যাপক ডক্টর দেবাশিস মহাপাত্রর কাছে আসছি একই বক্তব্য নিয়ে। আপনার কি মনে হয় যে সেদিন আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মিটিং এ থাকা উচিত ছিল, না তিনি মিটিং এ অ্যাটেন্ড করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে এসে দীঘায় চলে গিয়ে সঠিক কাজ করেছেন, কেন তিনি মুখ্যমন্ত্রী তার হচ্ছেন বস? না, ঠিকই আছে। আমি এই আলাপন বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমরা যদি রাজনীতির আলোচনা করি, সেখানে কেন্দ্র এবং রাজ্যের যে একটা মিটিং হচ্ছে, যেটা ইসের মতন একটা এত বড় একটা দুর্ঘটনা জলোচ্ছ্বাস সারা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, চব্বিশ পরগনা বিভিন্ন অঞ্চল যেগুলো প্লাবিত হয়েছে, মানুষ অসহায় ভাবে কাটাচ্ছে। তো প্রধানমন্ত্রী এসছেন, তিনি কেন্দ্রীয় সরকারের প্রধান হিসাবে এসছেন, তিনি রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় সাধন করবেন, এখানকার মুখ্যমন্ত্রী তার সঙ্গে সব আলোচনা করবেন, এখানে সুবিধা সম্পর্কে জানাবেন এবং তাদের কি প্রয়োজন বা কতটা টাকা সেগুলো জানাবেন। এটা হচ্ছে যে কাম্য বা বাঞ্ছনীয়। সেক্ষেত্রে তার যে প্রশাসনিক দায়বদ্ধতা আইএস হিসাবে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যে রুলস 1969, সেই রুলস অনুযায়ী তিনি সেই রেসপন্সিবিলিটি পালন করছেন না। এখন সুমনবাবু বা আমি যদি বলি যে আমাদের সার্ভিস সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী আমরা রেসপন্সিবিলিটি পালন করবো না, তাহলে তো আমাদের চাকরির অস্তিত্ব নিয়ে সংকটাপন্ন হবে, চাকরির প্রশ্ন নিয়ে অনেক কিছু উঠবে। তো তিনি বলছেন মানে তাকে প্রতিহিংসামূলক ভাবে তাকে শোকজ লেটার পাঠাতে হবে। এখানে রিটায়ার কামস যে পেনশন বেনিফিট যেগুলো রয়েছে 1958 যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টেই তাকে বাঁধার চেষ্টা করা হচ্ছে এবং তাকে অনেক ক্ষেত্রে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিদান করার চেষ্টা চরিত্র হচ্ছে। আলাপন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি অনেক কিছুই জানি, এখানে বলতে চাই না। তো তিনি ডিএম হিসাবে দায়িত্ব সামলেছেন, মুখ্য সচিব হিসাবে দায়িত্ব সামলেছেন, পরিবহন সচিব হিসাবে দায়িত্ব সামলেছেন। বিভিন্ন সময়ে তার সচিব হিসাবে দায়িত্ব সামলানোর ক্ষেত্রে বিভিন্ন বেআইনি কার্যকলাপও রয়েছে এবং এই যে নীরেন্দ্র চক্রবর্তীকে কেন্দ্র করে যে চক্রপুঞ্জ এবং তার সঙ্গে অবৈধ আছে, সে বিষয়ে আমি ব্যক্তিগত আক্রমণের দিকে যাচ্ছি না, কিন্তু যুক্তরাষ্ট্রীয় আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপর কি কারণ হলো, মানে লজিকটা কি মেলালেন কি করে? না না, লজিক তো অনেক কিছুই রয়েছে এর সঙ্গে, বিস্তারিত আলোচনা করলে তো আমাদের সময় নেই, আমাদের সময় শেষ। ব্যক্তিগত আক্রমণটা না করাই ভালো, তখন তো ব্যক্তিগত আক্রমণ দিয়ে না, কখনো আপনাকে তো কখনো আলাপ। ঠিক আছে দেবাশিস বাবু, আপনার বক্তব্য শুনলাম। আর আপনার অধ্যাপক সুমনি যদি কিছু বলার থাকে আপনার এর ব্যাপারে, টেরিটোরিয়াল জিটি এর ব্যাপারে, আমি পরবর্তী ক্ষেত্রে একটা অনুষ্ঠান করে অবশ্যই আমন্ত্রণ করবো। আপাতত বলুন খুব তাড়াতাড়ি। আমার একটা কথা শুধু বলা আছে, উনি দেবাশিস বাবু বললেন জিটিএ করে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করার দিকে এক স্টেপ এগিয়ে গিয়েছেন। তাহলে ত্রিপুরাতে যে ডিআরসি ফর্ম করা হচ্ছে কাউন্সিল কাউন্সিলের আন্ডারে এবং সেই ডিআরসির আলাদা ইলেকশনও হয়, তাহলে সেটাও কি ত্রিপুরা ভাগের একটা ফন্দি বলে আপনি বিশ্বাস করেন? তাহলে যদি ফন্দি হয়, আপনি তো বাম মনস্ক, আর এতকাল ত্রিপুরায় বামের সরকার ছিল, তাহলে সেই সরকার তার বিরোধিতা করেনি কেন? ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে পরে আসবো। এবং সেই ইলেকশনে, স্বশাসিত ইলেকশনে কিন্তু বিজেপির ভরাডুবি হয়েছিল, আমরা দেখেছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন
বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 132তম ক্লোজ-আপ পর্বে রাজনীতির অন্দরমহলে বেঙ্গল এক্সপ্রেস আজকে আমরা আলোচনা করলাম যে বঙ্গভঙ্গের কি অশনি সংকেত। দ্বিতীয় আমরা বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে বিচার ব্যবস্থা কি প্রশ্নের মুখোমুখি। 3 নম্বর এবং শেষ বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে আমলার উপর আইনি হামলা। আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30 থেকে আমাদের 133তম ক্লোজ-আপ পর্বে আপনারা দেখতে পাবেন। আমাদের অনেক দিনের যে অনুষ্ঠানটা দেখার জন্য আপনাদের অনুরোধ ছিল, আমার যিনি আইডল, যিনি আমার অত্যন্ত একজন প্রিয় অভিনেতা, সেই সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, একইভাবে কিছুদিনের মধ্যে প্রয়াত হয়েছেন তার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়, প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ব্যাডমিন্টনে। এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা স্মৃতিচারণ করব। আমার সঙ্গে সরাসরি থাকবেন আরেক নাট্য ব্যক্তিত্ব, তার কন্যা পৌলমী চট্টোপাধ্যায় এবং পুত্র সৌগত চট্টোপাধ্যায়। অবশ্যই দেখতে ভুলবেন না 7:30 থেকে বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 133তম ক্লোজ-আপ পর্বে সরাসরি লাইভে আপনার অ্যান্ড্রয়েড ফোনে এবং ল্যাপটপে দেখতে পাবেন অরিন্দম মন্ডলের তত্ত্বাবধানে পার্থ পোদ্দারের সৌজন্যে। আমরা অবশ্যই কালকে 7:30 থেকে চোখ রাখবো বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। কারণ সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী প্রয়াত হয়েছেন, উত্তম কুমার মহানায়ক হিসেবে স্বীকৃত হয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় আন্তর্জাতিক স্তরে তিনি স্বমহিমায় প্রতিভাত ছিলেন, যে কারণেই সৌমিত্র চট্টোপাধ্যায় আন্তর্জাতিক পরিসরে কিন্তু তার পরিব্যাপ্তি অনেক বেশি ছিল। এই উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যে বিতর্ক বাঙালির মধ্যে আছে, সেই বিতর্কে আমিও ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছিলাম। উত্তম কুমারকে অবশ্যই কিন্তু শ্রদ্ধা করি মহানায়ক হিসেবে, কিন্তু অবশ্যই আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বক্তব্য দর্থহীন ভাষায় বলতে পারি। আগামীকাল আমরা এই অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় স্মৃতিচারণ করব তার পুত্র এবং কন্যা পৌলমী চট্টোপাধ্যায় এবং সৌগত চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। আজকে উপস্থিত আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক দেবাশিস মহাপাত্র এবং সুদীপ্ত রায়চৌধুরী, 3 রাজনৈতিক বিশ্লেষককে জানাই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আগামী দিনেও আপনাদের সাহচর্য থেকে আমরা বঞ্চিত হব না এই আশা রাখি। এবং একইভাবে বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক যারা দাঁড়িয়ে 1 ঘন্টা 20 মিনিট আপনাদের ল্যাপটপে অথবা অ্যান্ড্রয়েড ফোনে লাইভে দেখলেন অরিন্দম মন্ডলের তত্ত্বাবধানে পার্থ পোদ্দারের সৌজন্যে, আমরা অবশ্যই আমরা অভিনন্দন জানাচ্ছি বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে অরিন্দম মন্ডল এবং পার্থ পোদ্দারকে এবং বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের অবনীত শুভানুধ্যায়ী এবং দর্শককে। আগামীকাল 7:30টার সময় আমাদের 133তম ক্লোজ-আপ পর্বে দেখা হবে স্মৃতির আলোয় আমার বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়। আলোচনায় আমি থাকবো, আমার সঙ্গে থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী চট্টোপাধ্যায় এবং পুত্র সৌগত চট্টোপাধ্যায়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।